তো আজকে হচ্ছে 26শে এপ্রিল 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 53তম ক্লাস এবং দণ্ডবিধির 21তম ক্লাস। এবং আজকে আমাদের দণ্ডবিধি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো দণ্ডবিধির আজকে আমরা যে টপিক দিয়ে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে মানহানি বা ডিফেমেশন। মানহানি বা ডিফেমেশন, আন্ডারলাইন করেন। মানহানি বা ডিফেমেশন, মানহানি বা ডিফেমেশন সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের 499 থেকে, দণ্ডবিধির 499 ধারা থেকে 502 ধারা পর্যন্ত। 499 থেকে 502। তো দেখেন, আগে আমরা এমসিকিউ বোর্ডটা একটু পড়ি। যে দণ্ডবিধি 1860-এর আন্ডারলাইন করবেন 499 ধারা থেকে 502 ধারা পর্যন্ত মানহানি নিয়ে আলোচনা করা হয়েছে। 499 ধারায় মানহানির সংজ্ঞা এবং 500 ধারায় মানহানির শাস্তি বিধান করা হয়েছে। তো মানহানির সংজ্ঞা আলোচনা করছে কত ধারায়? 499। শাস্তি কত ধারায়? 500 ধারায়। তারপরে দেখেন 499 ধারায় গোল দিবেন 10টি ব্যতিক্রম আছে। মানহানির কয়টা ব্যতিক্রম আছে? 10টা। আচ্ছা, তার আগে এখন মানহানি জিনিসটা কি আমরা আপনাদের যে লিখিত একটা শীট দিয়েছিলাম সেখানে চলে আসেন, লিখিত শীটে চলে আসি। দেখেন, লিখিত পরীক্ষায় একবার প্রশ্ন আসছিল যে মানহানিকে সংজ্ঞায়িত করুন, এর ব্যতিক্রম সমূহ কি কি। তাকে আমরা মানহানির সংজ্ঞা দেখি। দেখেন 48 পৃষ্ঠার লাস্টের দিকে দেখেন, দণ্ডবিধি 1860-এর 499 ধারা অনুযায়ী, পান নাই? 499 ধারা আন্ডারলাইন করবেন। পরের পেজে এটা কত পেজ? এটা হচ্ছে আপনার 48 পেজের শুরুতে চলে আসেন। 48 পেজের শুরুতে দেখেন, দণ্ডবিধি 1860-এর আন্ডারলাইন করবেন 499 ধারা অনুযায়ী কোন ব্যক্তির খ্যাতি বা সুনাম, খ্যাতি বা সুনাম, এটা আন্ডারলাইন করেন, খ্যাতি বা সুনাম নষ্ট করার উদ্দেশ্যে বা এরূপ খ্যাতি বা সুনাম নষ্ট হবে জেনেও সে ব্যক্তি সম্পর্কে আন্ডারলাইন করবেন কথা, চিহ্ন, দৃশ্যমান চিত্রের সাহায্যে নিন্দা প্রকাশ করা হয়, তখন তা মানহানি বলে গণ্য হবে। কি হোসেনুল্লাহ পান নাই? কি করেন অস্ট্রেলিয়া? এই তানভীর, 48 পেজ নাই মানে? আচ্ছা দেখেন, আচ্ছা না হলে শুনেন, একটু পরে পেজ পাওয়া যাবে, সমস্যা নাই। তো একজন ব্যক্তি যদি আর একজনের সুনাম অথবা খ্যাতি নষ্ট করার উদ্দেশ্যে তার সম্পর্কে যদি কোনো কথা বলে, চিহ্ন আঁকে বা দৃশ্যমান চিত্রের সাহায্যে নিন্দা প্রকাশ করা হয়, তখন তা মানহানি বলে গণ্য হবে। আমি এমন একটা কথা বললাম জনসম্মুখে যেটা তানভীরের সম্মান হানি করে, তাহলে আমি কি করছি? মানহানি। আমি মনে করেন যে ব্ল্যাক বোর্ডে বা দেওয়ালে একটা বাজে কথা লিখে রাখছি বা একটা চিহ্ন দিয়ে রাখছি যাতে তানভীরের মানহানি হয়, বা দৃশ্যমান একটা চিত্র আঁকছি, ব্যঙ্গচিত্র, তানভীরের চিত্র এঁকে দিলাম। তো যে কোনো কথা হতে পারে, চিহ্ন হতে পারে, অথবা দৃশ্যমান চিত্রের মাধ্যমে মানহানি হতে পারে। তারপরে দেখেন, উল্লেখ্য যে আন্ডারলাইন করবেন, মৃত লোকের নামে কোন কোম্পানি বা সমিতির বিরুদ্ধে নিন্দা করাও মানহানি বলে গণ্য হবে। তাহলে এটা মৃত লোকের নামে, এটা গুরুত্বপূর্ণ। পরীক্ষায় আসবে যে মৃত লোকের নামে যদি বাজে কথা বলে মানহানি হবে কিনা। ধরেন আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে আজে বাজে কথা বলেন, বা কাজী নজরুল ইসলামের নামে কি আজে বাজে কথা বলেন যে একজন, তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেওয়া যাবে। কারণ তাদের বিরুদ্ধে এমন যদি কোনো কথা বলেন যেটা তার সম্মান নষ্ট করে, সেটাই হচ্ছে কি মানহানি। কোন বিষয় জব্দ করে রাখলে বা নিজের হেফাজতে রাখলে তা মানহানিকর বলা যাবে না। এটা দেখেন, জব্দ করে রাখলে বা নিজের হেফাজতে রাখলে তা কি বলা যাবে না? মানহানি বলা যাবে না। যিনি নিন্দা করেছে বা যার বিরুদ্ধে করেছেন তারা দুজন ব্যতীত অন্য আর একজন কে আন্ডারলাইন করবেন, অন্য আর একজনকে তা জানতে হবে, তখনই তা মানহানি বলে গণ্য হবে। মজার বিষয়, আমি আপনারে ফোনে কথা বললাম, ফোনে অকথ্য ভাষায় গালাগালি করছি, ফোনে তো আমি আর আপনিই শুনেন, এটা কিন্তু মানানি না। বাট ওই ফোনটা যখন আপনি রেকর্ডিং করে সবাইরে শোনাইছেন, ফেসবুকে কি
ছড়াই গেছে, তখন আবার এটা কি মানহানি। বুঝলেন কিনা? আপনার আমি চিঠি লিখছি, চিঠি আপনি লিখছেন, চিঠিতে আমি যা কিছুই লিখি না কেন, চিঠি তো ব্যক্তিগত চিঠি, আপনি দেখছেন আমি লিখছি, এটা কিন্তু মানহানি না। মানহানি যখন ওই জিনিসটা কি তৃতীয় কোনো ব্যক্তি জানতে পারে। বুঝতে পারছেন? তাহলে মানহানি হতে হলে অবশ্যই কি তৃতীয় ব্যক্তিরে জানতে পারে। তানভীরে আমি পার্সোনালি যা খুশি তাই বলি নাকি, উনি ওনারে বলতেছি এটা মানহানি না, কিন্তু আমি যখন তারে একটা বাজে কথা বলতেছি, পাগলা তানভীর বলতেছি, তখন মানুষের সামনে, তখন এটাই হয়ে যাবে কি মানহানি। আচ্ছা, এখন মানহানিকর কোনো বিষয় প্রকাশিত হলে এর প্রকাশক বল দেবেন প্রকাশক ও প্রণেতা। প্রকাশক ও কি প্রণেতা উভয়ই দায়ী। তার মানে বোঝা যাচ্ছে কি মানহানির যে বই প্রকাশ করে সেও দায়ী, আর যে বই লেখছে কি সেও দায়ী। বুঝতে পারছেন? এখন তাহলে মানহানির সংজ্ঞা দিচ্ছে কত ধারায় ভাই? 499 ধারায়। এই মানহানির ইংরেজি কি? ডিফেমেশন। এবার আসি, দেখেন যে এখানে 10টা ব্যতিক্রম আছে। ব্যতিক্রম বলতে মানে যে 10টা, মানে আপনি যদি নিন্দাও করেন, আপনি যদি চিত্রও আঁকেন, এই 10টা ক্ষেত্রে সেটা মানহানি বলে গণ্য হবে না। তাহলে এই 10টা ব্যতিক্রম আন্ডারলাইন করে আমরা 10টা ব্যতিক্রম একটু দেখবো। দেখেন, নাম্বার 1, জনস্বার্থ বা জনগণের কল্যাণের জন্য কারো প্রতি সত্য দোষারোপ করা হলে তা মানহানি হবে না। আপনি যদি বলেন যে এলাকার যে কমিশনার, তারে ভোট দিয়ে বানাইলাম, কিন্তু সে কোনো কাজ বাজ করে নাই, সে হচ্ছে অমুক, মানে তার সম্পর্কে একটা সত্য কথা বললেন যে সে কাজ টাজ করে নাই, বরং যে সরকারি সাহায্য সহযোগিতা আসছে, বরং সে আরো আত্মসাৎ করছে, আসলেই যদি এটা করে থাকে তাহলে এটা কি হবে না মানহানি হবে না। এই যে দেখেন, জনস্বার্থে বা জনগণের কল্যাণের জন্য কারোর প্রতি সত্য দোষারোপ করা হলে তা মানহানি হবে না। বুঝতে পারছেন? ধরেন পত্রিকায় প্রকাশিত হয়েছে যে অমুক এলাকার চেয়ারম্যান এত বস্তা মানে টাকা আত্মসাৎ করছে বা রিলিফের এই জিনিস নিয়ে গেছে, তাহলে এটা কি হবে না মানহানি হবে না। 2 নাম্বার দেখেন, জনগণের প্রতি সরকারি কর্মচারীর আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে কোনো অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। মাসুদ ভালো হয়ে যাও, দেখছেন না? মাসুদ কিসের কর্মকর্তা? সরকারি কর্মকর্তা। ওই যে আমাদের ওবায়দুল কাদের সাহেব বলতেছে যে মাসুদ তুমি এখনো ভালো হলে না, ভিডিও দেখছেন? তাহলে এটা ওবায়দুল কাদের সাহেব যে বললো, এটা কি হবে না বলেন? মানহানি হবে না। বরং আপনি যে সরকারি কর্মচারী, ধরেন বিআরটি এর একজন কর্মকর্তা আছে, সে আমরা জানি যে কারাপ্টেড, মানে সে ঠিকঠাক ভাবে কাজ বাজ করে না, ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অনেক হ্যারাসমেন্টের শিকার হয়, তো এরকম যদি সৎবিশ্বাসে অভিমত প্রকাশ করে তাহলে ওটা কি হবে না মানহানি হবে না। 3 নাম্বার দেখেন, জনসমস্যা বা গণসমস্যা সম্পর্কে কোন ব্যক্তির আচরণ সম্পর্কে সৎ বিশ্বাসে অভিমত প্রকাশ করা হলে তা মানহানি নয়। জনসমস্যা বা গণসমস্যা সম্পর্কে অনেকটা এইভাবে বলা যেতে পারে যে অমুক এলাকার চেয়ারম্যান বা অমুক এলাকার এমপি মহোদয় সেই এলাকার কোনো উন্নতি করে নাই, তার এলাকার মানে রাস্তাঘাট ভালো না, পথঘাট ভালো না, শিক্ষার আর ভালো না, এরকম গণসমস্যা বা জনসমস্যা সম্পর্কে ওই তার সম্পর্কে যদি কোনো মানে রিপোর্ট প্রকাশ করা হয় তাহলেও সেটা কি হবে না মানহানি হবে না। 4 নাম্বার দেখেন, কোন আদালতের কার্য বিবরণী রিপোর্ট প্রকাশ করা হলে তা মানহানি নয়। আদালতের কার্য বিবরণী প্রকাশ মানে হচ্ছে যে আমরা অনেক সময় জানি যে অমুক রে ধর্ষণের মামলা হয়েছে, অমুকের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে, সে হাইকোর্ট থেকে জামিন নিছে বা তারে এত বছরের দণ্ড দিছে, এই যে একজনের তথ্য সে আদালত থেকে যে প্রেস ব্রিফিং দেখেন না, হাইকোর্ট থেকে বেরোয়ই যে আইনজীবীর মহোদয়রা কি বলতেছে বলতেছে, বা কোনো সাংবাদিক যদি কোনো আপনার আদালতের কারো যে যার বিরুদ্ধে মামলা টামলা হয়েছে এই রিলেটেড কোনো আদালতের কোনো কার্য বিবরণীর রিপোর্ট প্রকাশ করে তাহলেও সেটা কি হবে না মানহানি হবে না। তবে এখানে একটা কথা আছে, কথাটা হলো নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান আছে 14 অথবা 15 ধারায়, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে ওখানে যারা ধর্ষণের শিকার নারী বা এমন কোন শিশু যে নির্যাতনের শিকার, বুঝতে পারছেন, এরূপ শিশুর ছবি পত্রিকায় প্রকাশ করা যাবে না। বুঝতে পারছেন? অথবা তার পরিচয়ও কি প্রকাশ করা যাবে না। যদি প্রকাশ করেন তাহলে কিন্তু ওই আইনে শাস্তির বিধান আছে, যদি পত্রিকা প্রকাশ করে তাহলে এত বছরের কারাদণ্ড বা এত টাকা জরিমানা। বুঝতে পারছেন? তো আদালতের কার্যবিবরণী রিপোর্ট যদি কেউ প্রকাশ করে সেটাও মানহানি নয়। 5 নাম্বার দেখেন,
আদালত কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন কোন, আন্ডারলাইন করেন, ফৌজদারি বা দেওয়ানি মোকদ্দমায় দোষ গুণ সাক্ষী বা সাক্ষ্যের সম্পর্কে সৎ বিশ্বাসে কোনো অভিমত প্রকাশ করলে তা মানহানি নয়। আদালত কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরকম কোন ফৌজদারি বা দেওয়ানি মামলা নিয়ে যদি কোনো রিপোর্ট কারো নামের বিরুদ্ধে প্রকাশ করা হয়, তাহলে সেটাও কি বলে গণ্য হবে না? মানহানি বলে গণ্য হবে না। ধরেন এইভাবে বলেন যে অমুক রে রাসুখারে আদালত অমুক মামলায় 10 বছর, অমুক মামলায় 10 বছর, আর এক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। বলেন তো রাসুখা এসে এখন ওই যে সংবাদ প্রকাশ করলো এর বিরুদ্ধে মানহানির মামলা করতে পারবে কিনা? কারণ এই জায়গা ফৌজদারি বা দেওয়ানি মামলার দোষ গুণ ইত্যাদি বিষয়ে যদি কোনো সত্য রিপোর্ট প্রকাশ করে সেটা কি মানহানি হবে না। এখন খারাপ লাগলেই যদি মানহানি হয় তাহলে তো আবার হয় না, বুঝতে পারছেন? 6 নাম্বার দেখেন, কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার, আন্ডারলাইন করবেন, জনগণের উপর ন্যস্ত করা হলে তখন এই বিষয়ে সৎবিশ্বাসে অভিমত প্রকাশ করা হলে মানহানি নয়। যেমন দেখেন, কোন ব্যক্তি, আন্ডারলাইন করবেন, কোন বই প্রকাশ করলে বা প্রকাশ্য স্থানে বক্তৃতা দিলে তখন তা বিচার করার জন্য জনগণের কাছে উপস্থাপন করা হয়েছে বলে গণ্য করা হবে। মানে বিষয়টা হচ্ছে যে কোন ব্যক্তি, এই যে আমরা যে কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার জনগণের উপর ন্যস্ত করা হলে তখন এই বিষয়ে সৎবিশ্বাসে অভিমত প্রকাশ করা হয়েছে বলে মানহানি নয়। অনেক সময় আমরা বক্তৃতার সময় বলি যে অমুকের দোষারোপ করি, অমুক এই কাজ করছে, আপনারা আপনাদের উপর বিচারের ভার ছেড়ে দিলাম, বোঝেন না? যে এই 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 ঘটনা করছে, অমুক নেতা এই করছে এই করছে, আপনারাই বিচার করেন, এটা ঠিক না বেঠিক, বুঝতে পারছেন? তো এরকম যদি কোনো কথা বলা হয় সেটাও কি মানহানি বলে গণ্য হবে না। তারপরে দেখেন 7 নাম্বার, অন্যের উপরে আইনসম্মতভাবে ক্ষমতা রয়েছে এমন কোন ব্যক্তি সরল বিশ্বাসে, এইটা আন্ডারলাইন করেন, সরল বিশ্বাসে নিন্দা করলে, আপনি নিন্দা করছেন কিভাবে? স্টার জলসার নিন্দা না, নিন্দা মানে সরল বিশ্বাসের নিন্দা মানে আমি এই যে বললাম যে দেখেন যে জনি ছেলেটা ভর্তি হলো, একদিন ক্লাস 2 দিন ক্লাস করে আর আসলো না, এটা হলো সরল বিশ্বাসের নিন্দা। আর নিন্দা যদি কয় যে জনির তো এমনি আচার আচরণ খারাপ, এমনি ক্লাস মিলাস করে না, কয়েকবার ফেল করছে, বিভিন্ন অপরাধ টপরাধ করে বেড়াইছে, এর নেচারই ভালো না, এই টাইপের কথা যদি বলি তাইলে আবার এটা কি মানহানি, বুঝতে পারছেন? আচ্ছা, 8 নম্বরে আসেন, ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট সৎ বিশ্বাসে, আন্ডারলাইন করবেন, ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট সৎ বিশ্বাসে অভিমত দেওয়া হলে তা মানহানি বলে গণ্য হবে না। যেমন পুলিশের কাছে কারো ব্যাপারে অভিযোগ করা, পুলিশের কাছে আপনি গিয়ে যদি অভিযোগ করেন যে অমুক ব্যক্তি এই অপরাধ করছে, এটা কি মানহানি হবে না, বুঝতে পারছেন? 9 নম্বর দেখেন, কোন ব্যক্তি নিজের বা অন্যের স্বার্থ রক্ষা করতে গিয়ে বা জনস্বার্থে, আন্ডারলাইন করবেন, নিজের বা অন্য স্বার্থে রক্ষা করতে গিয়ে বাকি জনস্বার্থে সৎ বিশ্বাসে কোনো দোষারোপ করলে সেটাও মানহানি হবে না। এবং সবশেষে যেটা, জনকল্যাণে সৎ বিশ্বাসে কোনো ব্যক্তিকে সতর্ক করে কিছু বলা হলে, জনকল্যাণে মানে জনগণের কল্যাণে আপনি যদি কাউরে সতর্ক করতেছেন তাহলেও সেটা মানহানি বলে গণ্য হবে না। তো আমরা এতক্ষণ ধরে মানহানি পড়লাম, এখন মানহানির সংজ্ঞা প্রদান করা হয়েছে কত দ্বারায়? 499। মানহানিতে ইংরেজিতে কি বলে? ডিফামেশন। মানহানির ব্যতিক্রম আছে কয়টা? এই ব্যতিক্রম কে প্রমাণ করবে? যে দাবি করবে অভিযুক্ত ব্যক্তি। সাক্ষ্য আইনের কত ধারায় বলছে? 105 ধারায়। আচ্ছা দেখেন, শাস্তি, এখানে শান্তি লেখা আছে, শাস্তি লেখেন ভাই, শাস্তি। মানহানির শাস্তি দেখেন 500 ধারা অনুযায়ী মানহানির শাস্তি 2 বছর পর্যন্ত বল দিবেন বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। তাহলে মানহানির শাস্তি সশ্রম না বিনাশ্রম? বিনাশ্রম। কত বছর পর্যন্ত? 2 বছর পর্যন্ত। তাহলে তাহলে সংজ্ঞা আসলো কততে ভাই? 93। আর শাস্তি কততে? 500। কত বছর কারাদণ্ড? 2 বছর। আচ্ছা, আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে, দেখেন যে মৃত ব্যক্তির নামে মানহানি করলে তো অপরাধ হবে কিনা। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে যদি কোনো মৃত ব্যক্তির নামে আজে বাজে কথা বলে তাহলে এটা কি মানহানি হবে কিনা। দেখেন, হ্যাঁ, মৃত ব্যক্তির নামে মানহানি করলে তা জীবিত ব্যক্তির মতোই মানহানির অপরাধ হবে। দণ্ডবিধি 1860-এর 499 ধারার ব্যাখ্যা 1-এর মধ্যে স্পষ্ট বর্ণনা করা হয়েছে। ব্যাখ্যা কতর মধ্যে? যে মৃত ব্যক্তির নামে মানহানি করলেও তা মানহানি বলে গণ্য হবে। উক্ত নিন্দাবাদ যদি এরূপ হয় যে তার জীবদ্দশা তার জন্য মানহানিকর হতো, মানে এমন নিন্দা করছে যে জীবদ্দশায় কি হতো? মানহানিকর হতো, এবং তা তার পরিবার এবং অন্যান্য নিকটাত্মীয়দের অনুভূতিতে আঘাত করার জন্য অভিপ্রেত হয়। তার নামে বাজে কথা বলছে, বাট এটা অ্যাকচুয়ালি তার যে পরিবারের সদস্যদের যদি কি হয়,
সংক্ষুব্ধ হয় তাহলে কিন্তু মানহানি বলে গণ্য হবে। তাহলে সহজ ভাষায় যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় যে কথা বললো সেই ব্যক্তি মারা যাওয়ার পরেও যদি এক দুই টাইপের কথা বলে কি বলে গণ্য হবে? মানহানি বলে গণ্য হবে। এবং শাস্তি পাবে কত দাঁড়ায়? 500 দাঁড়ায়। শাস্তি কত? 2 বছর বিনাশ। বুঝতে পারছেন? তাহলে বিকাশ বলেন তো ভাই, বিকাশ ভাই বলেন যে মানহানি কারে বলে? আমি বললাম যে বিকাশ এই জায়গায় রেগুলার আসে না, পড়ালেখা কিছু পারে না, একেবারে বাজে অবস্থা, এটা মানহানি হবে কিনা বলেন? যে আপনি ভালো পারেন, মানে ধরে আপনি আসলেই যদি না পারেন, ঠিক আছে না, এখন আমি না, এখন বলতেছি যে আমি যদি সৎ ওনার নামে সত্য কথা বলি, ওনারে বলতেছি যে উনি আসলেই ধরেন পারে না, আসলেই ঠিকঠাক মতো আসে না, সবারও সামনেই বললাম, এটা কি মানহানি হবে? এটা মানহানি। তো আমরা আইন পাঠে চলে আসি। দেখেন বিগত বছরের প্রশ্ন, দ্য পেনাল কোড 1860 কত ধারায় ডিফামেশন এ সংজ্ঞায়িত করা হয়েছে? অনেক লোক মানহানি জানে কিন্তু মানহানির ইংরেজি যে ডিফামেশন এটা জানে না, তো এই কারণে অনেকে পারে নাই। বাট অ্যাকচুয়ালি এই জায়গা তাহলে ডিফামেশনের সংজ্ঞায়িত করছে কত ধারায়? এটা কি অপরাধ? মানহানি। বুঝতে পারছেন? সেলফ প্র্যাকটিস দেখেন কি মাসুদ, গরম লাগতেছে? দেখেন মানহানি হতে পারে কথিত বা পাঠের জন্য অভিপ্রেত শব্দাবলীর মাধ্যমে, চিহ্নাদির দ্বারা, দৃশ্যমান কল্পমূর্তির মাধ্যমে। উপরের সবগুলো, উপরের কি সবগুলো। এবং 499 দ্বারা মানহানির ব্যতিক্রম আছে কয়টা? 10টা। 4 নাম্বার দেখেন যে দণ্ডবিধির অধীন মানহানির শাস্তি কি? যে কোনো বর্ণনার, এটা কেটে দিয়ে লেখেন বিনাশ্রম 2 বছর পর্যন্ত। যে কোনো বর্ণনার হবে? হবে না, এটা কি হবে? বিনাশ্রম। আসেন আমরা পরের অধ্যায় চলে আসি। অপরাধমূলক ভীতি প্রদর্শন, অপমান বা বিরক্তিকর বিষয়ক অপরাধ, ক্রিমিনাল ইন্টিমিডেশন। ক্রিমিনাল কি? আপনারা দণ্ডবিধির প্রতিটি অপরাধের ইংরেজি টার্ম মনে রাখতে হবে আমার। বলেন তো দেখি, বিকাশ বলেন যে ক্রিমিনাল ফোর্স এর বাংলা কি? ক্রিমিনাল ফোর্স এটা কোন অপরাধ বলেন? হ্যাঁ, কোন ধারায় দণ্ডায়িত? সংজ্ঞা দিয়েছে ক্রিমিনাল ফোর্সের সংজ্ঞা দেন কি, কোনটা বলেন? ক্রিমিনাল ফোর্সের সংজ্ঞা দেন, পারবেন? কে পারবেন ক্রিমিনাল ফোর্সের সংজ্ঞা দিতে? বলেন, ওমর ফারুক বলেন। হুম, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে তার গতি রোধ করে, গতিশীল করে, গতি পরিবর্তন করে নিজের দেহের মাধ্যমে, কোন বস্তুর মাধ্যমে, কোন প্রাণীর মাধ্যমে, তখন সেটাকে বলে কি? ক্রিমিনাল ফোর্স। ক্রিমিনাল ফোর্স। এই বই কোথা থেকে জোগাড় করলেন? ওই বই নিয়ে যারা ঘোরে তারা কিন্তু কেউ পাস করে না, বুঝতে পারছেন? আচ্ছা যাই হোক, আসেন। আচ্ছা আমরা চলে আসি, দেখেন অপরাধমূলক ভীতি প্রদর্শন, এটার ইংরেজিতে বলে ক্রিমিনাল ইন্টিমিডেশন। ক্রিমিনাল ইন্টিমিডেশন, ভীতি প্রদর্শন, নামের সাথেই আছে ভীতি প্রদর্শন। আচ্ছা শোনেন, অপরাধমূলক ভীতি প্রদর্শন মানে হচ্ছে যে কোনো একটা অপরাধ ঘটানোর জন্য আপনি একজন ব্যক্তিকে ভয় দেখাইছেন। আপনি বলতে পারেন যে চর দিয়ে তোর দাঁত ফেলে দিব। দাঁত ফেলানোর ভয় দেখাইছেন কি দিয়া? চর দিয়া। বললেন যে তোমার নামে ইন্টারনেটে কুৎসা রটাই দিব, তোমারে খুন করব, তোমারে গুরুতর আঘাত করব, মোটামুটি তারে আপনি যে কোনো একটা ক্ষতির ভয় দেখালে সেটাই কি? অপরাধজনক
ভীতি প্রদর্শন। সহজ কথা, একজন ব্যক্তি আর একজন ব্যক্তিরে যদি কোনো কিছু ভয় দেখায় সেটাই কি অপরাধমূলক ভীতি প্রদর্শন। এখন অপরাধমূলক ভীতি প্রদর্শনের সংজ্ঞা দিছে হচ্ছে আপনার 503 ধারায়। কত ধারায়? 503 ধারায়। যদি বলে যে তোমার ঘরে আগুন ধরাই দিব, ভীতি প্রদর্শন হবে কিনা বলেন? মাছে ঘরে আগুন ধরাই দিব, এটা একটা অপরাধের ভয় না? তো ভীতি প্রদর্শন। বললাম যে তোমার মাছে কিন্তু আমি পুকুরে কিন্তু বিষ দিয়ে দিব, সব মাছ মারা দেবে, কি ভীতি প্রদর্শন। বুঝতে পারছেন? মানে যাই আপনার ভয় সৃষ্টি করে এরকম কোন হুমকি দিলে সেটাই কি ভীতি প্রদর্শন। আচ্ছা, এবং এই অপরাধজনক ভীতি প্রদর্শনের সংজ্ঞা দিছে কত ধারায়? 503। দেখেন একটু সংজ্ঞা পড়ি। দণ্ডবিধির 503 ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনকে বা ক্রিমিনাল ইন্টিমিডেশনকে সংজ্ঞায়িত করা হয়েছে। কোনো ব্যক্তি অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছে বলে গণ্য হবে যদি সে অন্য ব্যক্তিকে নিম্নলিখিত কারণে, আন্ডারলাইন করুন, হুমকি দেয় বা ভয় প্রদর্শন করে। নিম্নলিখিত কারণে কি দিছে? হুমকি দিছে অথবা ভয় দেখাইছে। কি কি দেখেন? 1 নাম্বার, কোন সম্পত্তি বা সুনামের ক্ষতি করবে। সম্পত্তির ক্ষতি অথবা কি সুনামের ক্ষতি। এখন 2 নাম্বার দেখেন, যার নিকট উক্ত ব্যক্তির স্বার্থ নিহিত আছে, আন্ডারলাইন করে, তার দেহ বা সুনামের ক্ষতি সাধন করার ভয় দেখাবে। তাহলে সম্পত্তির ক্ষতি করার ভয় দেখাবে, সুনামের ক্ষতি করার ভয় দেখাবে, দেহর ক্ষতি করার ভয় দেখাবে। 3 নাম্বার দেখেন, উক্ত হুমকি বাস্তবায়ন করতে যে লোককে ভয় দেখানো হয়েছে, আন্ডারলাইন করবেন, ভয় দেখানো হয়েছে তাকে যে কাজ করতে বাধ্য নয় তাকে সেই কাজ করতে বাধ্য করা, বা যে কাজ করতে সে বাধ্য সেই কাজ করতে তাকে বাধা দেওয়া। তাহলে এত কিছুতে আমাদের কাজ নাই, বিষয়টা হচ্ছে যে আপনি যখন আরেকজন ব্যক্তিকে ভয় দেখাবেন সেটাই কি অপরাধজনক ভীতি প্রদর্শন। উদাহরণটা দেখেন, পলাশ ফখরুলকে একটি দেওয়ানি মামলা পরিচালনা হতে বিরত রাখার উদ্দেশ্যে ফখরুলের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার ভয় দেখায়। বলতেছে যে তুমি যদি দেওয়ানি মামলা করো তাহলে কিন্তু তোমার ঘর বাড়ি সব পোড়াই দিবে। এই জায়গা কিসের ভয় দেখাইছে? ঘর বাড়ি পোড়ানোর ভয় দেখাইছে। তো পলাশ এই জায়গা ফখরুলের সাথে কি অপরাধ করছে বলেন তো? অপরাধজনক ভীতি প্রদর্শন করেছে বলে গণ্য। এখন শুনেন, এই অপরাধজনক ভীতি প্রদর্শনের সংজ্ঞা দিছে 503 ধারায়। সংজ্ঞা কত ধারায়? 503 ধারায়। আর শাস্তি বলছে 506 ধারায়। আমরা একটু লিখবো, এখানে লেখেন, লেখেন ধারা 506। একটু বেশ কয়েক লাইন লেখা লাগবে, একটু লেখেন ধারা 506। 506 লিখছেন? 506 দিয়ে লেখেন প্রথম ভাগ। প্রথম ভাগ, জি প্রথম ভাগ লিখছেন? লেখেন যে 2 বছর পর্যন্ত কারাদণ্ড। 2 বছর পর্যন্ত কারাদণ্ড। এবার লেখেন দ্বিতীয় ভাগ। দ্বিতীয় ভাগ সমান সমান দিয়ে লেখেন মৃত্যু, গুরুতর আঘাত, মৃত্যু গুরুতর আঘাত লিখছেন, সতীত্ব নষ্টের ভয়, সতীত্ব নষ্টের ভয়, কমা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, কমা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ, বা 7 বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য অপরাধের ভয় দেখালে, বা 7 বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য অপরাধের ভয় দেখালে, 7 বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য অপরাধের কি দেখালে? ভয় দেখালে শাস্তি 7 বছর পর্যন্ত কারাদণ্ড। যে কোনো বর্ণনার 7 বছর পর্যন্ত কারাদণ্ড। শাস্তি যে কোনো বর্ণনার 7 বছর পর্যন্ত কারাদণ্ড। লেখেন, আমি ব্যাখ্যা দিচ্ছি।
এটা বুঝেন। ধরেন আমার অপরাধজনক ভীতি প্রদর্শনের আমি যে জিনিসটার ভয় দেখাইছি, আমি যদি খুনের ভয় দেখাই, বুঝতে পারছেন? আমি যদি বললাম যে তোমার খুন করব, ভয় দেখালাম। আমি গুরুতর আঘাতের ভয় দেখাচ্ছি, বা আমি একজনকে বলতেছি সতীত্ব নষ্টের ভয় দেখাচ্ছি, অথবা আমি এমন একটা কাজের ভয় দেখাচ্ছি যে কাজটার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ডযোগ্য। কি যোগ্য? মৃত্যুদণ্ডযোগ্য, অথবা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য। অথবা আমি এমন একটা কাজের ভয় দেখাচ্ছি যে অপরাধটার সাজা 10 বছর 7 বছর বা তার বেশি, 7 বছর বা তার বেশি। তাহলে এই ধরনের ভয় যদি আমি দেখাই, তাহলে আমার সাজা হতে পারে যে কোনো বর্ণনা 7 বছর পর্যন্ত কারাদণ্ড। আর আমি যদি তাহলে কোনটা দাঁড়ালো, আমি যদি 7 বছরের নিচে কারাদণ্ডযোগ্য কোনো অপরাধের ভয় দেখাই, কয় বছরের নিচে? 7 বছরের নিচে কারাদণ্ডযোগ্য কোনো অপরাধের ভয় দেখাই, তাহলে আমার সাজা হবে প্রথম ভাগে 500 কোন ভাগে? প্রথম ভাগে। তখন সাজা কত? 2 বছর। আর আমার ভয়টা যদি এমন ভয় হয় যেটা হচ্ছে সর্বনিম্ন 7 বছর কারাদণ্ড বা তার বেশি, আর মৃত্যুদণ্ড, খুনের ভয়, গুরুতর আঘাতের ভয়, সতীত্ব নষ্টের ভয়, তারপরে আপনার মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ, অথবা 7 বছর বা তার বেশি কারাদণ্ডযোগ্য অপরাধের ভয় দেখালে সাজা হবে 506 + 2 বলেন যে অনেকে, 506 কোন ভাগ? দ্বিতীয় ভাগে। এই ক্ষেত্রে সাজা আসবে কত? 7 বছর। বুঝতে পারছেন? যে কোর্ট কাছারিতে যেটা শোনেন 506 + 2, এই সেই 506 তৃতীয় ভাগ। বুঝতে পারছেন? এবং এই দ্বিতীয় ভাগ হচ্ছে আপনার নন বেলেবল। 2 বছর পর্যন্ত সাজা। আপনি আগে প্রথম ভাগ না পড়ে আগে দ্বিতীয় ভাগ পড়েন, তাহলে বুঝতে সহজ হবে যে আপনি ভয় দেখাইছেন মৃত্যুর, আপনি ভয় দেখাইছেন গুরুতর আঘাতের, আপনি ভয় দেখাইছেন সতীত্ব নষ্টের, আপনি ভয় দেখাইছেন মৃত্যুদণ্ড বা 7 বছর বা তার বেশি। এরকম কোন ভয় দেখাইলে শাস্তি কত? 7 বছর। তার মানে বোঝা যাচ্ছে কি 7 বছরের কম কারাদণ্ডযোগ্য কোনো অপরাধের ভয় যদি আমি দেখাই, তাহলে শাস্তি কত? 2 বছর। জি ওমর ফারুক বলেন এবার। আচ্ছা, তাহলে বলেন তো দেখি, বলেন, এই মুন্নি বলেন, আপনি বলেন যে বিকাশ বলল আপনারে যে আপনার বাসার গরু কিন্তু চুরি করে ফেলবানি, তাহলে বিকাশ এই যে চুরি করার ভয় দেখালো, বিকাশের সাজা কি হবে বলেন? নর্মালি চুরির সাজা ধরেন 379-তে 3 বছর। তো এরকম একটা জিনিসের ভয় দেখাইছে, তাহলে বিকাশের সাজা হতে পারে কত? 506 প্রথম ভাগে কত? 3 বছর। আর যদি এমন হয় যে আপনার গোয়াল ঘরের থেকে কিন্তু গরু চুরি করে নিয়ে যাবানি, তাহলে 5 গৃহ থেকে চুরি, তাহলে কত? 380 দ্বারা। 380-তে সাজা কত? 7 বছর। তাহলে কি অপরাধের ভয় দেখাইছে যে অপরাধের সাজা কত? 7 বছর। তাইলে কিন্তু বিকাশের সাজা 7 বছর পর্যন্ত হতে পারে। বুঝেন কিনা? আচ্ছা, যদি বলেন হোসেন মোল্লা ভাই বলেন তো, যদি এইভাবে বলেন যে তানভীর আমি বললাম যে তানভীর, আপনার নামে কিন্তু বাজে কথা, মানহানিকর বক্তব্য আমি প্রকাশ করব, ভয় দেখাইলাম ওনারে, মানহানিকর বক্তব্য প্রকাশ, জনসম্মুখে মানহানিকর বক্তব্য প্রকাশ করব, কারণ আমি ওনারে যে ভয় দেখাইছি। এখন আমার এই সাজা কি 506 প্রথম ভাগে না দ্বিতীয় ভাগে বলেন? কেন ব্যাখ্যা দেন। কারণ মানহানির শাস্তি হচ্ছে আপনার 2 বছর বিনাশ্রম। আমি এমন একটা অপরাধের ভয় দেখাইছি যে অপরাধের সাজা হচ্ছে কি 2 বছর বিনাশ্রম। তো আমার এই ভয় দেখানোর সাজাও হতে পারে কত? যে কোনো বর্ণনা 2 বছর হতে পারে। কিন্তু কাহিনী বোঝেন, মানে আপনি যে অপরাধটার ভয় দেখাইছেন সেই অপরাধটার সাজা কত? 2 বছর বিনাশ্রম। কিন্তু ওই অপরাধের ভয় দেখানোর জন্য কিন্তু আপনার সাজা যে কোনো বর্ণনা 2 বছর হতে পারে। আশা করি 503 আর 506 বুঝতে পারছেন। 506 506 পার্ট হচ্ছে তো কোশ্চেন আছে। বলেন। তো এগেইনস্ট দ্বারা আমরা যে প্র্যাকটিস যায়, এগেইনস্ট অনেক সময় তো নন এর মামলাগুলো তার 323 তার 506 গুলো থাকে, এগেইনস্ট ওখানে 21 দাঁড়াইলেই সাবমিশন আগার পর যে কিছু দাবি গেছে। হ্যাঁ, স্যার আপনি তো বললেন যে এখানে এটা নন ভ্যালুয়েবল সেকশন। আমরা কি 506 ক্লোজ টু ছিল সে জায়গা? স্যার অনেক সময় থাকে তো দেখি না, ওটা এখন আপনি ভালোভাবে শিওর হয়ে বলেন যে 506 দ্বারা থাকে না 506(2) দ্বারা থাকে। 506 স্যার 506 যদি পার্ট যদি থাকে তো সেক্ষেত্রে কি স্যার ওই জায়গায় স্যার মামলাটা এমন ভাবে হয়
যে ওই যে ইউনিভার্সিটি আসার পরে হ্যাঁ বলতেছে কি যদি তুই এই নিয়ে মামলা করিস তাহলে তোর লাশ ওই বুড়িগঙ্গা নদীতে বাসায় এই কথা বলে 5,000 অ্যাপ্লাই করে। কিন্তু এই মামলাটা কিন্তু আসামি জামিন পেয়ে যাবে। হ্যাঁ কিন্তু স্যার যদি যেটা ইয়া থাকে, যদি ওই যে অন্য কোনো অপরাধ যেটা গুরুতর অপরাধ ওই সাথে 307 থাকে তো স্যার 307 তো অন্য জায়গায় কিছু। আর এখানে কিন্তু 323 স্যার আপনার থাকে। এখন জামিন তো দিতেই পারে, বিচারক জামিন দিবে না না দিবে এটা তো তার, বুঝতে পারছেন? জামিন দেওয়া নিয়ে তো 500 মারধর মামলা একদম 5-7 বছরের উপরে। আচ্ছা দেখেন ভাই, আমরা এই কথা বলেন না ভাই, এই কথা বলেন না, অনেকদিন পর দেখা হয়েছে, অনেক কথা বলতেছেন, থামেন। দেখেন তাহলে আমরা 503 আর 506 পড়ছি, নারীর শালীনতা অমর্যাদা করা, 509টা দেখবো। দেখেন নারীর শালীনতা অমর্যাদা, ইনসাল্টিং দ্য মডেস্টি অফ এ উইমেন, ইনসাল্টিং দ্য মডেস্টি অফ এ উইমেন। দেখেন দণ্ডবিধির 509 ধারায় ইচ্ছাকৃতভাবে কোন নারীর, আন্ডারলাইন করবেন, শালীনতা অমর্যাদা করা, ইনসাল্টিং দ্য মডেস্টি অফ এ উইমেন, শাস্তিযোগ্য অপরাধ, যার মেয়াদ অনধিক, বল দিবেন অনধিক কত, 1 বছর বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় হতে পারে। তো যদি কারো শালীনতা বিনষ্ট করে, নারীর শালীনতা অমর্যাদা করার বা ইনসাল্টিং দ্য মডেস্টি অফ এ উইমেন অভিপ্রায় কোনো, এটা আন্ডারলাইন করেন, মন্তব্য, অঙ্গভঙ্গি, এমন ধরনের কোনো আচরণকে শাস্তিযোগ্য করা হয়েছে এবং এটা দণ্ডবিধিতে ইপটিজিং বলা হয়। কি বলা হয়? কিন্তু ইপটিজিং শব্দ কিন্তু 509 ধারায় আপনি খুঁজে পাবেন না, বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি 509 ধারায় ওই যে মোবাইল কোর্ট যে ইপটিজিং এর সাজা দেয়, সেই ক্ষেত্রে এই 509 ধারায় দেয় যে কোনো বক্তব্য, অঙ্গভঙ্গি বা এমন ধরনের আচরণ যা নারীর শালীনতা বিনষ্ট করে, সেই ক্ষেত্রে দণ্ড দিবে কত ধারায়? 509 ধারায়। বলেন তো, যে নারীর শালীনতা বিনষ্টের উদ্দেশ্যে যদি আক্রমণ করে বা অপরাধজনক বল প্রয়োগ করে, তাহলে সাজা কত দাঁড়ায়? সাজা কত দিন? সাজা 2 বছর। 354-তে 2 বছর। তো নারীর শালীনতা নষ্টের উদ্দেশ্যে যদি আক্রমণ বা অপরাধজনক বল প্রয়োগ করে, তাহলে সাজা 354-তে কত দিন? 2 বছর। আর নারীর শালীনতা নষ্টের উদ্দেশ্যে যদি মন্তব্য করে, অঙ্গভঙ্গি করে বা কোনো কাজ করে, তাহলে সে ইপটিজিং এর দায়ে দণ্ডিত হবে কত ধারায়? 509 ধারায়। এবং সাজা কত? অনধিক 1 বছর বিনাশ্রম। বুঝতে পারছেন? আচ্ছা, এখন নারীর শালীনতা রিলেটেড মোট 3টা জায়গায় আমাদের শাস্তি আছে, 3টাই আমরা পড়ে ফেলছি। একটা হলো 354-তে শালীনতা নষ্টের উদ্দেশ্যে আক্রমণ অথবা বল প্রয়োগ, এই 509টা হলো ইপটিজিং। আর একটু আগে 506-এর দ্বিতীয় ভাগে বললাম সতীত্ব নষ্টের দুর্নামের ভয় দেখানো, সতীত্বের নষ্টের দুর্নামের ভয় দেখানো। তো আপনি মনে রাখবেন এইভাবে, যদি ভয় দেখানো আসে তাহলে 506, যদি আক্রমণ বা বল প্রয়োগ আসে তাহলে কত? 354। আর যদি আসে কি, যে নারী শালীনতা বিনষ্ট করার উদ্দেশ্যে কোনো মন্তব্য, অঙ্গভঙ্গি, আচার আচরণ, সেই ক্ষেত্রে কত? 509। আচ্ছা দেখেন, জেনে রাখা ভালোতে আসে আমরা যে দণ্ডবিধির 506 ধারায়, আন্ডারলাইন করবেন, স্ত্রীলোকের সতীত্ব নষ্টের দুর্নামের ভয় দেখানো, ইংলিশটা আন্ডারলাইন করবেন, থ্রেট টু ইম্পিউট আনচেস্টিটি টু এ উইমেন, থ্রেট টু ইম্পিউট আনচেস্টিটি টু এ উইমেন। শাস্তি হতে পারে, আন্ডারলাইন করবেন, 7 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা 7 বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়। এখানে একটা জিনিস দেখেন, এই যে একটা ব্যতিক্রম, নরমালি 7 বছর, কিন্তু এবং অর্থদণ্ড বলে না, এই জায়গা কি বলছে? বা অর্থদণ্ড বা উভয়। তাহলে আমার বলেন দেখি, এই সুমন সেন, নারীর শালীনতা নষ্টের উদ্দেশ্যে দণ্ডবিধিতে 3টা ধারায় সাজা আছে, কোন 3টা ধারায় বলেন? আর 509, আর সতীত্ব নষ্টের ভয় দেখানো, এটা কত? 506। কোনটার সাজা কত বলেন দি? ধন্যবাদ। আচ্ছা 510 ধারাটা দেখেন, 510 ধারা, 510 ধারায় প্রকাশ্যে মাতাল লোকের, আন্ডারলাইন করবেন, প্রকাশ্যে মাতাল লোকের অসদাচরণের জন্য কোন লোক বিনাশ্রম কারাদণ্ডে, যার মেয়াদ কত? যার মেয়াদ 24 ঘন্টা হতে পারে, বা জরিমানা, যার
কত 10 টাকা পর্যন্ত হতে পারে, বা উভয়। পরীক্ষায় আসে যে দণ্ডবিধির কোন ধারায় সর্বনিম্ন শাস্তি সম্পর্কে আলোচনা করছে, কত ধারায়? কারাদণ্ড কত? বিনাশ্রম। অর্থদণ্ড কত? বা কত? উভয়। কত ধারায়? 510 ধারায়। দেখি অনলাইন অফলাইন সবাইকে জিজ্ঞাসা করি, বলেন তো এই মাতাল কি যদি সে তো তাই হবে কখন? ইচ্ছাকৃত ভাবে হলে, ইচ্ছাকৃত খাইলে না অনিচ্ছাকৃত ভাবে খাইলে? ইচ্ছাকৃত ভাবে খাইলে যে তাই হবে, আর অনিচ্ছাকৃত ভাবে খাইলে হবে না, এটা কোথায় বলছে বলেন? কোথায় রাখবেন? কি বলছে 85-তে? কি বলছে? 85-তে বলছে যে যদি অনিচ্ছাকৃত মাতাল হয় তাহলে সে তাই হতে অব্যাহতি পাবে। আর 86-তে বলছে ভলেন্টারিলি টক্সিকেশন, মানে যদি স্বেচ্ছায় খায় তাহলে অব্যাহতি পাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, একটু 504 ধারাটা একটু লিখতে হবে। আচ্ছা, 504-এর আগে আমরা 507টা একটু লেখেন। 507 নতুন বইতে যদিও আছে, সমস্যা নাই। 507 ধারা দিয়ে লেখেন যে বেনামি চিঠির মাধ্যমে ভয় দেখানো। 507 ধারা দিয়ে লেখেন বেনামি চিঠির মাধ্যমে ভয় দেখানো। বেনামি চিঠির মাধ্যমে ভয় দেখানো। উনি যা যা আপডেট করছে সব আমরা আগে থেকেই লেখা আছে। বেনামি চিঠির মাধ্যমে ভয় দেখানো লিখছেন? লেখেন ভীতি প্রদর্শনের শাস্তি প্লাস 2 বছর পর্যন্ত। অপরাধজনক ভীতি প্রদর্শনের শাস্তি প্লাস 2 বছর পর্যন্ত লেখেন, তারপর ব্যাখ্যা দিচ্ছি আমি। হ্যাঁ বলেন, বেনামি চিঠিতে ভয় দেখানো লিখবেন যে ভীতি প্রদর্শনের শাস্তি প্লাস 2 বছর পর্যন্ত। অর্থ বুঝাই। বেনামি চিঠি মানে কি? নাম নাই। ধরেন হাফিজ একটা বেনামি চিঠিতে ভয় দেখাইছে হোসেন মোল্লারে। হাফিজ বলছে যে আপনার ঘর পোড়াই ফেলবো, ভয় দিল। তা নরমালি ঘর পোড়ানোর শাস্তি কি? মানে ঘর যাবজ্জীবন। এখন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কোনো অপরাধের যদি ভয় দেখান তাহলে সেই অপরাধের শাস্তি হবে 506-এর কোন ভাগে? তৃতীয় ভাগে। কত? 7 বছর হতে পারে। তাহলে এই জায়গায় শাস্তি 7 বছর প্লাস এই ভয়টা যে বেনামি চিঠিতে দেখাইলেন 7 বছরের সাথে এক্সট্রা হতে পারে কত? 2 বছর। বুঝতে পারছেন? তাহলে বেনামি চিঠির মাধ্যমে যদি আপনি ভয় দেখান তাহলে নরমালি অপরাধজনক ভীতি প্রদর্শনের যে শাস্তি সেই শাস্তির সাথে এক্সট্রা যোগ হতে পারে কত? 2 বছর। বুঝতে পারছেন? এটা কত ধারা? 507। এবার আমরা একটু কয়েকটা ধারা লিখবো। একটু 504 নাম্বার ধারাটা একটু লেখেন। 504 যদি কোথাও লেখা না থাকে একটু লেখেন। ধারা 504 দেখেন, শান্তি ভঙ্গের উস্কানি দানের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান করা। শান্তি ভঙ্গের উস্কানি দানের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে অপমান করা। হাইপেন দিয়ে লেখেন যে কোনো বর্ণনার 2 বছর বা অর্থদণ্ড বা উভয়। যে কোনো বর্ণনার 2 বছর বা অর্থদণ্ড বা উভয়। বা উভয়। 508 ধারাটা একটু লেখেন। 508 তারপর আমি ব্যাখ্যা দিব। 504 আর 8 ব্যাখ্যা দিচ্ছি। 508 ধারাটা একটু লেখেন। 508 কোন ব্যক্তিকে অভিশাপ দেওয়া
বা বিধাতার রোষ ভাজনের রয়কার মূর্ধন্যস্ব, রোষ ভাজনের বলে না রোষানল, সেই রোষ রয়কার আর মূর্ধন্যস্ব, রোষ ভাজনের ভয় দেখানো। ফকির ধরেন ভিক্ষুকরা অনেক সময় আইসে আপনারে বলে যে এই তোমার কিন্তু অভিশাপ দিল যে এরকম যদি না, এরকম যদি আমার এত টাকা দাও নাহলে কিন্তু তোমার ক্ষতি হয়ে যাবে। তো এরকম অভিশাপ যদি আপনারাও বা কাউকে দেন বা আপনাদেরও কাউকে দেয়, কোনো অভিশাপ দেওয়াই এটা শাস্তিযোগ্য অপরাধ কত দাঁড়ায়? কত দাঁড়ায় বলেন? 508 দাঁড়ায়। শাস্তি লেখেন যে কোনো বর্ণনার 1 বছর বা অর্থদণ্ড বা উভয়। যে কোনো বর্ণনার 1 বছর বা অর্থদণ্ড বা উভয়। তোদের বারে কাছে ভিক্ষা চিৎকার করে, কালকে আমার প্রত্যেক দিন আমাকে টেবিলে আসে, কালকে এসে আমার কাছে টাকা আছে তাই দাও। আমি ওই সময় কাজে ফিরে আসি, পরে আমাকে এক মক্কেল বসা, তারপর আমি গল্প করে এরপরে আমি ডেলি মক্কেল কিছু দাও, মক্কেল কিছু আমার কাছে নাই, ভাই তোর কাছে নাই ভাই কালকে সেম কাইন্ড এই নাকি আচ্ছা দেখেন, তো যদি কেউ অভিশাপ দেয় বা অভিশাপের ভয় দেখায় তাহলে সে দণ্ডিত হবে, তার বিরুদ্ধে মামলা করা যাবে। কত ধারায়? 508 ধারায়। সাজা কত? 1 বছর। আর 504-এ যেটা বললাম, মানে আপনি একজনকে অপমান করছেন, সে যাতে শান্তি ভঙ্গ করে। ধরেন তানভীরের করোনা হয়েছে, সে কোয়ারেন্টাইনে আছে, তারে সরকার থেকে বললো যে তুমি ঘর থেকে বেরোবা না এতদিন। আরিফ সাহেব যাই বললো যে বিটা মানুষে ঘরের ভিতরে শুয়ে আছে, তুমি কি, মানে একটা অপমান সূচক কথা বললো। এই কথা বলাতে তানভীর ওই ঘর থেকে বের হয়ে যায়, মোটামুটি জনসম্মুখে যে প্রবেশ করা শুরু করলো। তাহলে এই ক্ষেত্রে যে তানভীর যে কোয়ারেন্টাইন রুল ভঙ্গ করলো, তানভীর দণ্ডিত হবে ওই 271 ধারায় কোয়ারেন্টাইন রুল ভঙ্গ করার জন্য। আর এই যে আরিফ সাহেব যে তানভীর রে অপমান সূচক কথা বললো শান্তি ভঙ্গের জন্য, আরিফ সাহেব দণ্ডিত হবে কত ধারায়? 504 ধারায়। শাস্তি কি বলছে? যে কোনো বর্ণনার 2 বছর। তো যদি অপমান সূচক কথা বলে কাউকে শান্তি ভঙ্গের জন্য, তাহলে দণ্ডিত হবে কত ধারায়? 504। যদি অভিশাপ দেয় তাহলে কত? 508। কত? 1 বছর। আর ভয় দেখালে 506। আর বেনামি চিঠিতে ভয় দেখালে কত? 507। 507। এটা হলো ভীতি প্রদর্শনের সাজা প্লাস কত? 2 বছর। জি হ্যাঁ জি। আর 509 হচ্ছে আপনার কিসের সাজা? ইফটিজিং, 1 বছর বিনাশ্রম, 1 বছর বিনাশ্রম। আর 510 পেলাম, 10-এ বলতে কি, মানে প্রকাশ্য স্থানে যদি মাতাল ব্যক্তি অসদাচরণ করে তাহলে 24 ঘন্টা বিনাশ্রম বা অর্থদণ্ড বাকি উভয়। 10 টাকা অর্থদণ্ড কত? 10 টাকা। বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন পেনাল কোডের কোন ধারায় ইফটিজিং এর শাস্তির বিধান আছে? কোন ধারায়? যদি আপনারা বলে যে 509 ধারায় ইফটিজিং শব্দটা কয়বার আছে? 4 নম্বর প্রশ্নটা দেখেন, সেলফ প্র্যাকটিসের অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি কি? এ জায়গায় উত্তর কিন্তু মানে আপনার খ হয় ঘ হয়, বুঝতে পারছেন? এ জায়গায় অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি আমরা জানি 7 বছর হয়, দ্বিতীয় ভাগে হয় 7 বছর, আর প্রথম ভাগে হয় কত? 2 বছর। তো উত্তর কিন্তু সঠিক না, লিখে রাখেন যে খ ঘ উভয়। যদি আপনারে বলে যে মানহানির ভয় দেখাইছে, সাজা 2 বছর, ভয় দেখাইছে, মানহানির ভয় দেখাইছে, তাহলে 506-এর প্রথম ভাগে, 506-এর প্রথম ভাগে। আচ্ছা যদি এটা বলেন তো, একজন মাসুদ বলতেছে আর একজন যে তোর মুখে কিন্তু দিবানি থাপ্পড়, ভয় দেখাচ্ছে, তাহলে মাসুদ এই ভয় দেখানোর জন্য মাসুদের সাজা কি হবে? প্রথম ভাগে
নর্মালি শুধু থাপ্পড়ে সাজা কিন্তু 323 1 বছর, কিন্তু ভয় দেখাইছে সাজা হতে পারে কত 2 বছর। তাহলে থাপ্পড় দিয়াই তো ভালো ছিল। দেখেন। আচ্ছা দেখেন ভাই, তো 8 নাম্বার প্রশ্নটা দেখেন যে নেশাগ্রস্ত ব্যক্তি কর্তৃক জনসম্মুখে অসদাচরণ করার শাস্তি কি? 24 ঘন্টা পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা 10 টাকা পর্যন্ত জরিমানা বা উভয়। তো আমরা চলে আসি 511 ধারা, আমাদের দণ্ডবিধির শেষ ধারায়। তার আগে আমরা আবার একটু লিখিত পরীক্ষার শীটে চলে আসেন, লিখিত পরীক্ষার একেবারে সব শেষের পেজে চলে আসেন। মানানি যা পড়লাম তারপর একটা প্রশ্নটাই আর কি। ওই যে বি নাম্বার পাইছেন, এ বি কে একটি দেওয়ানি মোকদ্দমা পরিচালনা থেকে বিরত রাখার উদ্দেশ্যে তার ঘর পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। কিসের হুমকি দিছে? ঘর পোড়ানো। ঘর যদি পোড়াই দিত কত ধারায় দণ্ডিত হতো? 436। ঘর পোড়ানোর সাজা হচ্ছে কত? যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছর পর্যন্ত কারাদণ্ড। তাহলে আপনি এমন একটা অপরাধের ভয় দেখাইছেন যে অপরাধের সাজা কত? যে অপরাধের সাজা কত? যাবজ্জীবন কারাদণ্ড। তাহলে আপনি সাজা পাবেন কত ধারায়? 506 প্রথম ভাগ না দ্বিতীয় ভাগ? ঘর পোড়ানোর ভয় দেখাইছেন, তাহলে সাজা কত ভাগে? দ্বিতীয় ভাগে। দেখেন এ কর্তৃক কি অপরাধ সংঘটিত হয়েছে সংশ্লিষ্ট আইনের বিধান উল্লেখে উত্তর দিন। আমরা জানি যে যে কোনো লিখিত প্রশ্ন আমরা কয়টা ধাপে লিখবো? তাহলে এই জায়গায় আমরা ঘটনার বর্ণনা লিখবো, প্রশ্নে যা জানতে চেয়েছে তার আগ পর্যন্ত, অর্থাৎ পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় এই পর্যন্ত হবে কি ঘটনার বর্ণনা। বিচার বিষয় লিখেই দিছি। দেখেন যে এ কর্তৃক কি অপরাধ সংঘটিত হয়েছে তা আলোচনা করতে হবে। আমরা আলোচনা করি। দেখেন আইনগত পর্যালোচনা। এখানে এ কর্তৃক আন্ডারলাইন করেন 503 ধারা অনুযায়ী অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধ সংঘটিত হয়েছে। কি অপরাধ? অপরাধমূলক ভীতি প্রদর্শন। ডেফিনেশন দিচ্ছে কত ধারায়? 503। এখানে বি ঘর পোড়ানোর হুমকি প্রদানের মাধ্যমে এ বি কে অপরাধমূলক ভীতি প্রদর্শন করেছে। কি হয়েছে? পান না? কে পায় না? 148 মাঝামাঝি দিক থেকে দেখা যায় মানহানির নিচে দেখেন বি 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 আছে বি এ বি কে 10টা মারানি বললেন না 48 পৃষ্ঠা। দেখেন আচ্ছা দেখ কারণ দণ্ডবিধি 1860 503 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির দেহ সুনাম বা সম্পত্তির ক্ষতি সাধনের জন্য ভয় দেখিয়ে কোনো কাজ করতে বাধ্য করালে বা কাজ করা থেকে বিরত রাখাকে অপরাধজনক ভীতি প্রদর্শন বলে। তাই এই ক্ষেত্রে এ দণ্ডবিধির 506 ধারা অনুসারে সাজা পাবে। সুতরাং এ দণ্ডবিধির 503 ধারায় উল্লেখিত অপরাধজনক ভীতি প্রদর্শনের জন্য 506 ধারায় দণ্ডিত হবে। এখানে খুব সংক্ষেপে বলা, আপনি ইচ্ছা করলে আরো টেনে টেনে বড় করবেন, যেহেতু ব্যাখ্যা দিতে পারেন, যেহেতু ঘর পোড়ানোর হুমকি দিছে, ঘর পোড়ানো শাস্তিযোগ্য অপরাধ কত ধারায়? 436 ধারায়। 436 ধারা সাজা এই, যেহেতু যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের হুমকি দিছে সেহেতু এ এই জায়গায় সাজা পাবে 506 কত ভাগে? দ্বিতীয় ভাগে। এবং এই ক্ষেত্রে এর সাজা হতে পারে 506 ধারায় সর্বোচ্চ কত? 7 বছর পর্যন্ত। বুঝতে পারছেন? আচ্ছা আমরা আইন পাঠে চলে যাই। দেখেন আচ্ছা নামাজের বিরতি, নামাজ পড়ে আসি চলেন, তারপরে বাকিটা শুরু হবে। 10 মিনিট বিরতি। আচ্ছা আমরা পড়াই ফিরি। দেখেন অপরাধ সংগঠনের উদ্যোগ, আন্ডারলাইন করবেন, attempt to commit offenses, অপরাধ সংগঠনের উদ্যোগ। একটা জিনিস আমরা যদি এইভাবে দেখি, দেখেন যে দণ্ডবিধিতে সকল অপরাধের উদ্যোগের সাজা নাই। উদাহরণস্বরূপ কতগুলার আছে, কতগুলার নাই। উদাহরণস্বরূপ যদি বলি যে খুনের উদ্যোগের সাজা আছে 307, নিন্দনীয় নরহত্যার উদ্যোগের সাজা আছে 308। এছাড়া আরো কতগুলো উদ্যোগ আছে আমি বলি। দেখেন দস্যুতার উদ্যোগ 393 আছে, করছি না? আর একটা আছে কি ডাকাতির উদ্যোগ 393। এরকম কিছু কিছু উদ্যোগ আছে। কিন্তু অন্য কোনো অপরাধের উদ্যোগের সাজা যদি না থাকে তাহলে সেই উদ্যোগের সাজা হবে 511 ধারায়। উদাহরণস্বরূপ বলি, দেখেন
আমরা চুরির সংজ্ঞা দিছে 378 ধারায়, শাস্তি 379, 80, 81, 82। ওই জায়গায় কোন জায়গায় চুরির উদ্যোগের শাস্তি নাই, চুরির উদ্যোগের শাস্তি নাই। তাহলে যে উদ্যোগের সাজা দণ্ডবিধিতে অন্য কোনো ধারায় স্পেসিফিক্যালি নাই, সেই উদ্যোগের সে সাজা পাবে কত ধারায়? 511 ধারায়। বুঝতে পারছেন? এখন 511 ধারায় কি বলতেছে দেখি, আমরা দেখি আসেন। যে যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহের সংগঠনের উদ্যোগের শাস্তি, দুইটা শব্দ গোল দিবেন। একটা গোল দিবেন যাবজ্জীবন কারাদণ্ডে, আর একটা গোল দিবেন কারাদণ্ডে। কি কি? যাবজ্জীবন কারাদণ্ডে বা কি কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহের উদ্যোগের শাস্তি। মানে আপনি এমন একটা জিনিসের উদ্যোগ, অপরাধের উদ্যোগ নিছেন যেটা যেটা শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড, অথবা এমন একটা অপরাধের উদ্যোগ নিছেন যেটা যাবজ্জীবন কারাদণ্ড না, বাট অন্য কোনো কারাদণ্ড। এই অনলাইনে যারা আছেন কথা শুনতে পাচ্ছেন ভাই আপনারা? হ্যালো, জি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। জি ঠিক আছে, ধন্যবাদ। তাহলে দেখেন, আহ যাবজ্জীবন কারাদণ্ডে গোল দিছেন, আরেকটা আছে কারাদণ্ডে। তাহলে পরীক্ষায় একভাবে প্রশ্ন আসবে যে 511 ধারায় কোন ধরনের অপরাধের উদ্যোগের শাস্তি সম্পর্কে বলছে? যাবজ্জীবন কারাদণ্ড অথবা কি কারাদণ্ড। মৃত্যুদণ্ড কি আছে? নাই। আচ্ছা দেখেন, 511 ধারায় অপরাধ সংগঠনের গোল দিবেন প্রচেষ্টা। আচ্ছা দেখেন ভাই, এবার সমস্যা হবে না ইনশাল্লাহ। দেখেন, সো এখানে বলছে যে অপরাধ সংগঠনের প্রচেষ্টা বা উদ্যোগের জন্য কোনো ব্যক্তিকে দণ্ডিত করা যাবে যদি অপরাধ সংগঠনের কোনো প্রচেষ্টা করা হয়। আন্ডারলাইন করবেন, অপরাধ সংগঠনের কোনো কি করা হয়? প্রচেষ্টা করা হয়। এমন প্রচেষ্টা বা উদ্যোগ, আন্ডারলাইন করবেন, দণ্ডবিধির অধীন শাস্তিযোগ্য হয়। এমন প্রচেষ্টা বা উদ্যোগ কি দণ্ডবিধির অধীন কি যোগ্য? শাস্তিযোগ্য। অপরাধটি অবশ্যই আন্ডারলাইন করবেন যাবজ্জীবন কারাবাস বা অর্থদণ্ড সহ বা উভয় দণ্ডের শাস্তিযোগ্য হতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হলো লাস্টের লাইনে 4 নাম্বার পয়েন্টে, যে অপরাধ সংগঠনের এমন প্রচেষ্টা বা উদ্যোগের জন্য শাস্তির কোনো ব্যক্ত বিধান, আন্ডারলাইন করবেন, দণ্ডবিধিতে নাই। এবং সবশেষে দেখেন, ব্যক্ত মানে এই রিলেটেড কোন উদ্যোগের সাজা দণ্ডবিধিতে নাই। ব্যক্ত মানে হলো উল্লেখ নাই, প্রকাশিত কোনো বিধান নাই। অভিযুক্ত ব্যক্তি অপরাধ করতে কোনো কার্য সম্পাদন করেছে, আন্ডারলাইন করবেন, এবং অভিযুক্ত ব্যক্তি অপরাধ করতে কোনো কার্য সম্পাদন করেছে। আমি একটা উদাহরণ দেই, শুনেন। পকেট মার, পকেটে হাত দিছে, ডেফিনেটলি সে পকেটে হাত দিছে কিসের জন্য? পকেট মারার জন্য। পকেটে হাত দিয়ে দেখে পকেটে কিছু নাই, তাহলে সে তো চুরি করতে পারে নাই। বাট এই যে যে কাজটা করলো এটা কি চুরির উদ্যোগ? কি চুরির উদ্যোগ। কিন্তু আমাদের দণ্ডবিধিতে কোনো চুরির উদ্যোগের সাজা নাই, আলাদা কোনো উদ্যোগের সাজা নাই। তো সে সাজা পাবে কোন ধারায়? এই 511 ধারায়। বুঝতে পারছেন? ঘরে ঢুকছেন ডুপ্লিকেট চাবি বানাইয়া, ঘরের নিচে ট্রাঙ্ক আছে, ট্রাঙ্ক খুললেন, খোলার পর দেখলেন ট্রাঙ্কে কিছু নাই, আবার তালা টালা আটকাই বের হয়ে আসছেন। তার মানে সুযোগের অভাবে আপনি চুরি করতে, মানে সুযোগের অভাবে কি, মানে ওই জায়গা ভিতরে নাই তাই কিছু করেন নাই, কিন্তু আপনি যে কাজটা করেছেন এটা হয়ে গেছে কি চুরির কি উদ্যোগ, চুরির উদ্যোগ। তাহলে সাজা কত দাঁড়ায়? 511 দাঁড়ায়। দেখেন, যে ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ডে বা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ সমূহ সংগঠনের, আন্ডারলাইন, উদ্যোগ গ্রহণ করে বা সেটা অনুযায়ী কোনো কাজ করে এবং অনুরূপ উদ্যোগের, আন্ডারলাইন করে, শাস্তির ব্যাপারে দণ্ডবিধিতে কোনো স্পষ্ট বিধান না থাকলে, দণ্ডবিধিতে যদি উদ্যোগের শাস্তির বিধান থাকলো তাহলে তো ওই ধারাই শাস্তি পাবে, তাহলে তো আর 511 কাছে আসা লাগে না। কোনো স্পষ্ট বিধান না থাকলে উক্ত অপরাধের জন্য নির্ধারিত যে কোনো বর্ণনার কারাদণ্ডে যার মেয়াদ, আন্ডারলাইন করবেন, উক্ত অপরাধের জন্য ব্যবস্থিত কারাদণ্ডের, আন্ডারলাইন করবেন, দীর্ঘতম মেয়াদের অর্ধেক মেয়াদ পর্যন্ত বা অর্থদণ্ড বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হতে পারে। মানে ওই কাজটা হলে যে শাস্তি হতো
তার অর্ধেক পর্যন্ত সাজা আপনার হতে পারে। ধরেন আপনি পকেট মারলে চুরির সাজা হতো 3 বছর, উদ্যোগ নিছেন তাহলে 3 বছরের কত? অর্ধেক। 2 বছর হবে। বুঝতে পারছেন? এই যে বলছে দীর্ঘতম মেয়াদের অর্ধেক, ওই ধারায় কি দীর্ঘতম মেয়াদের অর্ধেক। বুঝতে পারছেন? কি সর্বোচ্চ? হ্যাঁ, সর্বোচ্চ মেয়াদের অর্ধেক। আচ্ছা, তাহলে যদি বলেন তো যে তাহলে যদি উদ্যোগ নিল চুরির, তাহলে 3 বছরের। যদি যদি এমন হয় যে ঘরে গরু চুরি করতে গেছে, তালা টালা গোয়াল করে গরু নাই, তাহলে 7 বছরের অর্ধেক নাকি? কারণ ঘরে চুরির সাজা কত? 7 বছর। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই 511তে আমাদের প্রিলিতে কি কি প্রশ্ন আসতে পারে দেখেন। প্রথমে বলবে যে 511 ধারায় কিসের শাস্তি সম্পর্কে আলোচনা করছে? অপরাধের উদ্যোগ। কোন ধরনের অপরাধের উদ্যোগ? যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য বা কি কারাদণ্ডযোগ্য। যে উদ্যোগের ব্যাপারে দণ্ডবিধিতে কোনো কি প্রকাশ্য কোনো শাস্তির বিধান নাই, তাহলে সে সাজা পাবে কত ধারায়? 511 ধারায়। কি সাজা পাবে? দীর্ঘতম মেয়াদ। ওই ধারায় ওই অপরাধটা হলে সর্বোচ্চ যে সাজা হতে পারতো তার কত? বুঝতে পারছেন? ধরেন আমি যদি এইভাবে বলি যে আমরা দণ্ডবিধিতে পড়লাম ধর্ষণের সাজা আছে 376-এ, ধর্ষণের উদ্যোগ কত? সরি, মানে ধর্ষণের সংজ্ঞা হচ্ছে 375, কিন্তু ওই জায়গায় কি ধর্ষণের উদ্যোগের কোনো সাজা আছে? আছে। তাহলে যদি কোনো ব্যক্তি ধর্ষণের উদ্যোগ নেয়, ধরেন সে ঘর ভেঙে ঢুকছে, ভাবলো যে ওই ঘরে এক মহিলা আছে, কিন্তু যে দেখলো কি মহিলা নাই, তাহলে এই জায়গা কি হয়ে গেছে? ধর্ষণের উদ্যোগ। তাহলে সে দণ্ডিত হবে কত ধারায় বলেন? কত ধারায়? 511 ধারায়। সাজা কি হবে বলেন? যাবজ্জীবন কারাদণ্ডের অর্ধেক। এই জায়গায় যাবজ্জীবন কারাদণ্ডের ধরবে 30 বছর। 30 বছরের অর্ধেক কত? বুঝতে পারছেন? যদিও আমাদের নারী শিশু আইনে ধর্ষণের উদ্যোগের সাজা আছে, কিন্তু আপনাদের দণ্ডবিধি অনুযায়ী ব্যাখ্যা করলাম আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, ধরেন আপনি একেবারে পেট্রোল নিয়ে ঘর চালাই দিতে গেছেন, এমন সময় ঘরে চালাইতে পারেন নাই, কিন্তু আপনি উদ্যোগ নিয়ে গেছেন, লোকজন ছিল আর চালাইতে পারেন নাই, তাহলে ঘর পোড়ানোর উদ্যোগ নিছেন। তা ঘর পোড়ানোর উদ্যোগ শাস্তিযোগ্য। ঘর পোড়াইলে সাজা হতো 436, কিন্তু যদি ঘর পোড়ানোর উদ্যোগ নেন তাহলে কোন উদ্যোগের সাজা নাই, তাহলে দণ্ডবিধিতে সাজা কত দাঁড়ায়? কি হবে সাজা বলেন? যাবজ্জীবন কারাদণ্ডের অর্ধেক। মানে কত ওই জায়গা? ধন্যবাদ। বুঝতে পারছেন? দেখেন আমাদের 2টা প্রশ্ন এসেছিল, একবার প্রিলিমিনারিতে 2020 সালে এসেছিল, আর 10ম জুডিশিয়ারিতে এসেছিল। একই একটা হলো ইংলিশ ভার্সন, একটা বাংলা। দেখেন, এ বি এর পকেট মারার উদ্দেশ্যে, মানে পকেট মারার কিন্তু উদ্দেশ্য ছিল, পকেটে হাত দেয়, কিন্তু বি এর পকেট শূন্য থাকায় এ পকেট মারতে কি হয়? ব্যর্থ হয়। এর শাস্তি হতে পারে অপরাধের সর্বোচ্চ মেয়াদের কত? কত বলেন? অর্ধেক। সর্বোচ্চ মেয়াদের অর্ধেক। খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 2 নম্বর প্রশ্নটা দেখেন, এ মেক্স এন অ্যাটেম্পট, একটি উদ্যোগ নেয় টু পিক দ্য পকেট অফ জেড বাই থ্রাস্টিং হিজ হ্যান্ড ইনটু জেডস পকেট। মানে সে তার পকেটে হাত ঢুকাইয়া পকেট মারার উদ্যোগ নেয়। ফেলস ইন দ্য অ্যাটেম্পট, উদ্যোগে ব্যর্থ হয়। ইন কনসিকুয়েন্স অফ জেডস হ্যাভিং নাথিং ইন হিজ পকেট, যেহেতু তার পকেটে কিছু ছিল না। তাহলে এই জায়গা কত ধারার অপরাধ করছে? 511 ধারায়। না, কোনো অপরাধ করে নাই, যেহেতু কিছু পাই নাই, অপরাধ হয়েছে কিনা বলেন? অবশ্যই হয়েছে। সে দণ্ডিত হবে কত ধারায়? 511 ধারায়। সো আমাদের দণ্ডবিধি প্রিলিমিনারি 511 শেষ। এখন আমরা আমাদের লিখিত পরীক্ষার যে নোটটা আছে এটা একটু পড়বো বিস্তারিত। তার আগে বলে নিই, এই যে আমাদের যে দণ্ডবিধি যেটা আমাদের শেষ হয়ে গেল, ধরেন অনেকে আসছেন দণ্ডবিধির শুরুতে, অনেকে আসছেন দণ্ডবিধির শেষে, তো তাদের জন্য চিন্তিত হওয়ার কিছু নাই। আমাদের পর্যায়ক্রমিক ঘুরতে থাকে, সার্কেল হয়। যখন আপনি আবার দণ্ডবিধির অমুক জায়গায় আসবেন তখন আপনার এক সার্কেল হয়ে যাবে। বুঝতে পারছেন? এক। আর এই জায়গায় টেনশনের কিছু নাই। এখন আমাদের মেইন সাবজেক্ট সামনে, বড় 2টা শেষ করলাম মাত্র, কিন্তু আমাদের এখনো 60 মার্কের কিন্তু এখনো সামনে ধরা। তো এখন পর্যন্ত যারা মোটামুটি পড়াশোনা করেন নাই, আজকে থেকেও যদি পড়াশোনা করেন, এখনো তার পক্ষে
আগামী 1 বছরের মধ্যে অ্যাডভোকেট টাইটেল লাগানো সম্ভব, কিন্তু তার আগে তার নিয়ত ঠিক রাখতে হবে। আপনি নিয়ত করলেন কিন্তু পরিশ্রম করলেন না, তাহলে কিন্তু হবে না। আপনি একটা জিনিসই মনে রাখবেন যে মানুষ পরিশ্রম করে এখন অ্যাডভোকেট হইতে পারতেছে না, মানুষ কি পরিশ্রম করে হতে পারতেছে না, সেই জায়গায় আপনি পরিশ্রম না করে কিভাবে হইতে চান? আচ্ছা যাই হোক, তবে হতাশার কিছু নাই, হয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা লিখিত পরীক্ষার শীটে চলে আসি। দেখেন, আর আপনাদের জ্ঞাতার্থে বলে দিই, আমাদের এখনো পেনাল কোডের 4টে ক্লাস টেস্ট বাকি আছে। 20 মার্কের 4টে ক্লাস টেস্ট হবে সামনে, আগামীকালই হবে 2টা। আর আগামী শনিবার মানে কালকে যে শনিবার, তার পরের শনিবার কি বলেন তো, 100 মার্কে দণ্ডবিধির 100 মার্কের মডেল টেস্ট। সো কালকে থেকে হলো আমাদের দেওয়ানি কার্যবিধি শুরু হবে। আর সেই সাথে সাথে আপনি আপনার পড়ার সিস্টেম কি হবে, পড়ার সিস্টেম হচ্ছে যে আমাদের 2টা সাবজেক্ট শেষ, তা আপনি ফৌজদারি আর দণ্ডবিধি রেগুলার একটু একটু করে পড়বেন। ধরেন আজকে ফৌজদারি পড়লেন, কালকে দণ্ডবিধি পড়লেন, এভাবে চালু রাখতে হবে, চালু রাখতে হবে। আর সেই সাথে দেওয়ানি রেগুলার যেটা হয় এটাও কি পড়তে হবে। এ হচ্ছে পড়ার পদ্ধতি। আর আসেন তাহলে আমরা দণ্ডবিধি লিখিত যে ওটা একটু হাতে নেন সবাই। জি, আর কোন সেরে মানে আপনার, আচ্ছা সেটা যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে বলা যেতে পারে ওই যে 403 থেকে এই যে 511, 403 থেকে 511, 511 জি। আগামী ক্লাস হতো হ্যাঁ আগামীকাল, আগামীকাল। 3 থেকে 500। আপনারা লিখিত পরীক্ষার যে ইয়াটা দিছে এটা 16 নাম্বার পেজে চলে আসেন, 16 নাম্বার। কে যে মাসুদ কিসের টাইম বাড়ান? সাবজেক্ট আস্তে আস্তে শেষ হচ্ছে আর বাড়তে চাপ নাই, পৌঁছেদের চাপ মুক্তি হবে। আচ্ছা আমরা এখানে দেখেন, তার আগে কি আপনারা দণ্ডবিধির প্রশ্নপত্রটা আছে নাকি সবার সামনে? প্রশ্নপত্র কি দেওয়া হয়েছিল? আচ্ছা সমস্যা নাই। দেখেন 5 নাম্বার প্রশ্নে আছে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে 5 নাম্বার প্রশ্ন পাইছেন? 5 নাম্বার প্রশ্ন দেখেন, 5 নাম্বার। আচ্ছা পেজ একটু এদিক সেদিক কে তানভীর? কিন্তু এর আগে যেন এই কারণে উল্টো পাল্টা, ওনারটা উল্টো পাল্টা। 16 নাম্বার পেজের মাঝে দেখেন 5 নাম্বার প্রশ্ন পাইছেন? আচ্ছা আজান দিয়ে দিছে, আবার নামাজের পর শুরু করি, নামাজের পরে এটি শেষ করব। নামাজের বিরতি প্লিজ। তো আমরা বিরতির পর ক্লাস শুরু করি। দেখেন তো এই যে যে আমাদের নিন্দনীয় নরহত্যা এবং খুনের যে প্রশ্নটা নরমালি আসে, শুনেন আমাদের লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনটি মানে নিন্দনীয় নরহত্যা এবং খুন কি। তারপরে প্রশ্ন আসে যে সকল নিন্দনীয় নরহত্যা, সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন নয়, বিষয়টা ব্যাখ্যা করুন। বুঝেন কিনা? অথবা এইভাবে প্রশ্ন আসে যে নিন্দনীয় নরহত্যা কখন খুন বলে গণ্য হবে এবং নিন্দনীয় নরহত্যা কখন খুন বলে গণ্য হবে না, বিস্তারিত আলোচনা করুন। তো নিন্দনীয় নরহত্যা বা খুন যাই আসুক না কেন, আমি আপনাদের প্রিলিমিনারিতে একটা পড়াইছি না, নিন্দনীয় নরহত্যা এবং খুনের যে কাগজটা, পেজটা, ওইটা পড়লেই আপনি নিন্দনীয় নরহত্যা এবং খুন রিলেটেড যে প্রশ্নই আসুক না কেন এটার উত্তর কি ইনশাল্লাহ পারা যাবে। বুঝতে পারছেন? তো যদি আসে এই ধরনের প্রশ্ন, ধরেন
খুন কি নিন্দনীয় হত্যা কি? আগে আপনি নিন্দনীয় হত্যার সংজ্ঞা দিলেন 299-তে, তারপরে খুনের সংজ্ঞা আছে কততে? 300 ধারায়। এখন যদি বলে যে সকল খুনই নিন্দনীয় হত্যা, কিন্তু সকল নিন্দনীয় হত্যাই খুন নয়, এটা আমি কেমনে ব্যাখ্যা করব? এটা আগে আমি শুরু করব নিন্দনীয় হত্যা দিয়ে, ওই পেজে হুবহু যা আছে তাই। তারপরে আমি বলবো 300 ধারার দুইটা অংশ আছে, প্রথম ভাগে বলছে নিন্দনীয় হত্যা কখন খুন হবে, দ্বিতীয় ভাগে বলছে নিন্দনীয় হত্যা কখন খুন হবে না। তাহলে আমি প্রথম ভাগে 4টা অনুচ্ছেদ, অভিপ্রায়, জ্ঞান, নেচার অফ ইনজুরি, তারপরে ইমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট, এই 4টে উপাদান আলোচনা করলাম। এরপরে 5টা ব্যতিক্রম আলোচনা করলাম যে কখন খুন বলে গণ্য হবে না। সব আলোচনা করার পরে লাস্টে গিয়ে আমি বললাম অতএব আলোচনার পরিশেষে বলা যায় যে সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন নয়। বুঝতে পারছেন? তো দণ্ডবিধি অ্যাকচুয়ালি আমরা প্রিলিমিনারিতে যা পড়ছি এটাই আপনি লিখিত, কারণ দণ্ডবিধিতে ধরেন আপনার এবার 4টে পার্থক্য আসছে। 4টে পার্থক্য মানে ধরেন এইভাবে যে খুন বা নিন্দনীয় হত্যার পার্থক্য, তারপরে মানে উদাহরণস্বরূপ বলতেছি, অপহরণ বা জোরপূর্বক অপহরণ, বেআইনি বাধা বা বেআইনি আটক, আর একটা হলো চুরি বা আপনার বলপূর্বক গ্রহণ। এই টোটাল তাইলে 4টে পার্থক্য 20 মার্ক, এক একটাই 5 করে। তাহলে পার্থক্য কিন্তু অ্যাকচুয়ালি ওই যে আমরা যা পড়াইছি এই ভিতর দিয়েই হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য, ধারাগত পার্থক্য, উদাহরণগত পার্থক্য, শাস্তিগত পার্থক্য, কিছু কিছু ক্ষেত্রে সম্পত্তিগত পার্থক্য হয়, যেটা স্থাবর ওটা কি অস্থাবর। তারপরে আসে যে ইংরেজি প্রতিশব্দগত পার্থক্য, কিছু কিছুতে আসে যে এটারে ইংলিশ আইনে বলে পারজুরি, এটারে ইংলিশ আইনে তেমন কোনো নাম নাই, বুঝেন কিনা। তারপরে শাস্তিগত পার্থক্য, এরপরে আসে এটার শাস্তি এই, এটার শাস্তি এই। তারপরে বললাম যে লঘুতর গুরুতর, এটা হলো গুরুতর অপরাধ, এটা হলো কি লঘুতর অপরাধ, এরকম। তো নিন্দনীয় নরহত্যা বা খুন আর বিস্তারিত আলোচনা করলাম না, যেহেতু আমরা ওখানেই বিস্তারিত আলোচনা করছি। এই যে দেখেন দুইটার, আমরা যদি একটু পরে আসে দেখেন অপরাধজনক নরহত্যার খুনের মধ্যে পার্থক্য, অপরাধজনক নরহত্যা এবং খুনের মধ্যে পার্থক্য। এখানে আমরা প্রথমে দিছি দেখেন সংজ্ঞাগত পার্থক্য। প্রথমে কি সংজ্ঞাগত পাইছেন? 2 নম্বরে দেখেন মূল, পান্না 2 নম্বরে দেখেন মূল বা শাখা, মূল বা কি শাখা। 3 নম্বরে একটি হচ্ছে আরেকটি হিসাবে সকল নিন্দনীয় সকল খুনি নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল খুনি কিন্তু নিন্দনীয়, সকল নিন্দনীয় নরহত্যা কিন্তু খুন নয়। তো এরকম উপাদান কারণের প্রশ্ন মোটামুটি এগুলো আপনি এক একবার রিডিং করলেই পেরে দেবেন, সমস্যা নাই ইনশাল্লাহ। শাস্তিগত আর ইংরেজি প্রতিশব্দ যদি দেখেন, এটার ইংরেজিতে বলে কালপেবল হোমিসাইড, এটারে বলে কি মার্ডার। আর ওই যে বিস্তারিত ওই শীটে যা আছে সেটাই ভালোভাবে পড়ে ফেলবেন, তাহলে হয়ে যাবে। 6 নাম্বার প্রশ্নটা দেখেন। 6 নাম্বার, যে আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝায়? আত্মরক্ষার অধিকার বা পরিধি। আত্মরক্ষার অধিকার, আত্মরক্ষার আমি একটু মনে করাই দিই। দেখেন আত্মরক্ষার অধিকার কারে বলে? নিজেরে বাঁচা, নিজের দেহ অন্যের দেহ, নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি রক্ষার জন্য যে অধিকার প্রয়োগ করে তারই কি বলে? কি পান না? পাইছেন? আমি তো পাইছি, আপনি একটু দেখেন। পাচ্ছেন না কেন? আমি পাইছি তাহলে আপনি এই মাসুদ পাইছেন? তো আত্মরক্ষার অধিকার কাকে বলে? আত্মরক্ষার অধিকার পরিধি আলোচনা করতে বলছে, বা কখন বা কতদূর পর্যন্ত প্রয়োগ করা যায় বা যায় না, এটা বিস্তারিত ওই যে আমরা প্রিলিমিনারিতে যা পড়ছি হুবহু তাই, এর বাইরে কিছু না। আপনি বলবেন আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, 96 ধারায় বলছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজ অপরাধ না। 97 ধারায় এসে বলতেছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ কখন করা যায়? 2টা ক্ষেত্রে, নিজের দেহ অন্যের দেহ, নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি। 97। 98-তে বললো যে পাগল, অপ্রকৃতস্থ, উন্মাদ এদের বিরুদ্ধেও আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, বুঝেন কিনা। 99-তে বলছে আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যায় না। হ্যাঁ, আমার জন্য একটা পানি নিয়ে আইসেন, নিচ থেকে অল্প ঠান্ডা একটা পানি নিয়ে আইসেন দোকান থেকে বোতলে। ঠিক আছে। তাহলে ভাই দেখেন, যদি আপনারা প্রশ্ন করে যে আত্মরক্ষার অধিকার বলতে কি বোঝায়, একটু পড়ি দেখেন। আত্মরক্ষার অধিকার: বেআইনি আক্রমণ থেকে কোনো ব্যক্তির শরীর বা সম্পত্তি রক্ষার্থে কোনো যুক্তিযুক্ত কার্য বা পদক্ষেপ গ্রহণ করার অধিকার
আত্মরক্ষার অধিকার নামে পরিচিত। তারপরে দেখেন আত্মরক্ষার অধিকার আইনে স্বীকৃত এমন একটি অধিকার যা প্রয়োগ কোনো যুক্তিযুক্ত কার্য অপরাধ বলে গণ্য হয় না। তারপরে আপনি দেখেন যে 96 ধারায় চলে আসি। 96 ধারায় বলছে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে কোনো কর্ম করলে তা অপরাধ বলে গণ্য হবে না। আপনি যদি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে কাউরে মেরেও ফেলে তাও সেটা কি অপরাধ হবে না। কিছু বাধা নিষেধ সাপেক্ষে আইনে প্রত্যেক ব্যক্তিকে আক্রমণ হতে নিজের শরীর সম্পত্তি এবং অন্য ব্যক্তির শরীর সম্পত্তি রক্ষার অধিকার দিয়েছে। তারপরে যদি বলে আপনার আত্মরক্ষার অধিকারের বিস্তৃতি বা পরিধি, তখন আপনি মোটামুটি যা জানেন, যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আত্মরক্ষার অধিকারের বিস্তৃতি বা পরিধি আলোচনা করুন, তাহলে আপনি 96 থেকে 106 পর্যন্ত যা জানেন সব লিখে দিবেন। বুঝতে পারছেন? আর যদি বলে যে কোন কোন ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়, তাহলে সম্পত্তি রক্ষার্থে মৃত্যু ঘটানো যায় 103, আর শরীর রক্ষার্থে কত 100, তাহলে এইগুলো ব্যাখ্যা করব। আর যদি বলে যে আত্মরক্ষার অধিকার কখন প্রয়োগ করা যায় না, তাহলে 99 দ্বারা। বুঝলেন কিনা? যদি বলে যে আত্মরক্ষার অধিকার কখন শুরু হয়, সম্পত্তির ক্ষেত্রে শুরু হয় 100, শরীরের ক্ষেত্রে 102, সম্পত্তির ক্ষেত্রে 105। তো এটা ওই রিডিং একবার প্রিলির যা পড়া হুবহু তাই, সেই জিনিসই লেখা, এর বাইরে কিছু নাই। তো এখানে একটা ভালো একটা সমস্যা আছে, সমস্যামূলক প্রশ্নটা একটা আলোচনা করি। দেখেন সমস্যা 1, 21 নম্বর পেজে, 21 নম্বর পেজে, মানে ওই প্রশ্নে আত্মরক্ষার প্রশ্নের সমস্যা 1। ওই যে ওয়াই এক্স কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে, পাইছেন? দেখেন একটু পড়ি। ওয়াই এক্স কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে। ইস্পাহানি মির্জাপুর নাকি লিপটন, কোন চাপাতি? এটা হলো অস্ত্র নাকি? এ ওয়াই এক্স কে ধারালো চাপাতি দিয়ে আক্রমণ করে। এক্স নিজেকে বাঁচানোর জন্য তার রিভলভার থেকে ওয়াই এর প্রতি একটি গুলি ছোড়ে, যা ওয়াই এর গায়ে লেগে। আমরা জানি 100 দ্বারাই বলছে যদি আমারে কেউ গুরুতর আঘাত করতে আসে তাহলে তারে মেরে ফেললেও আমার অপরাধ হবে না। বুঝলেন? তাহলে চাপাতি দিয়ে যদি আঘাত করতে আসছে, তাহলে নিজেরে বাঁচানোর জন্য সে গুলি করছে। বলেন তো ওই গুলি খেয়ে যদি মারা যেত অপরাধ হতো কিনা? এই যে এক্স যে নিজেরে বাঁচানোর জন্য গুলি করছে, ওই গুলিকে লাগছে কার? ওয়াই এর গায়ে লাগছে। ওয়াই যদি মারা যেত এক্স এর অপরাধ হবে? হবে না। দেখেন পরবর্তীতে এক্স আরো একটি গুলি ছোড়ে, ওয়াই মারা যায়। প্রথম গুলি ছোড়তে মরে নাই, পরবর্তী কি আবার গুলি ছড়ছে, আবার গুলি ছড়ছে। বর্ণিত ঘটনায় এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবে কিনা? বলছে কি এই জায়গায় এক্স আত্মরক্ষার সুবিধা পাবে কিনা। একটা জিনিস কল্পনা করেন, যখন ওয়াই চাপাতি দিয়ে আঘাত করলো, তখন এক্স যদি রিভলভার দিয়ে গুলি করে, তখন যদি ওয়াই মারা যেত তাহলে এক্স এর মানে কোনো অপরাধ হতো না। বুঝেন? কিন্তু তখন মারা যায় নাই, পরে আবার গুলি করছে। সে যদি বলে যে আমি আশঙ্কা করছি যে আমি দ্বিতীয় গুলি যদি না করি তাহলে আমার সে চাপাতি দিয়ে কোপাইতে আসে, এই আশঙ্কায় সরল বিশ্বাসে যদি মেরে ফেলে, তাহলে এই জায়গায় নিন্দনীয় নরহত্যা। ওই যে 300 ধারার দ্বিতীয় ব্যতিক্রম, 300 ধারার দ্বিতীয় অংশের দ্বিতীয় ব্যতিক্রম, যে কেউ যদি কোনো ব্যক্তি সরল বিশ্বাসে আত্মরক্ষার অধিকার প্রয়োগ মানে আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে হত্যা করে, তাহলে সেটা খুন বলে গণ্য হবে না। একটু ঘটনার বর্ণনা নরমালি আপনার বিকাশ সাহেব, ঘটনা বর্ণনা কোন পর্যন্ত হবে বলেন? মারা যায়। ঘটনার বর্ণনা নরমালি কোন পর্যন্ত হয়? বিকাশ বলেন যে আমরা একটা সমস্যামূলক প্রশ্ন কয়টা পেলে কি 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 জি, তারপর বিচার্য বিষয়, তারপরে কি আইনগত পর্যালোচনা, তারপরে কি সিদ্ধান্ত। তাইলে দেখেন বিচার্য বিষয় জায়গা বলছে যে বর্ণিত ঘটনা এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবেন কিনা। আইনানুগ পর্যালোচনা দেখি। দেখেন একটু পড়ি, কথা বলেন না কেউ। এক্স এর আত্মরক্ষার অধিকার ছিল প্রথম গুলি ছোড়া পর্যন্ত। দেখছেন? আন্ডারলাইন করেন, কোন গুলি ছোড়া পর্যন্ত। কিন্তু এক্স আত্মরক্ষার্থে দ্বিতীয় গুলি ছোড়ে প্রয়োজনের তুলনায় অধিক আঘাত করে ওয়াইকে হত্যা করে। এই কারণে এক্স আত্মরক্ষার অধিকার সংক্রান্ত সুবিধা পাবে না। বুঝতে পারছেন? ওয়াই এর চাপাতির আক্রমণ থেকে নিজেকে রক্ষার জন্য এক্স প্রথমে গুলি ছোড়ে, যা পরবর্তী এক্স কে আক্রমণ করা হতে ওয়াইকে নিবৃত্ত করার জন্য যথেষ্ট ছিল। প্রথম গুলি যথেষ্ট ছিল, কারণ উক্ত প্রথম গুলির আঘাতপ্রাপ্ত হওয়ার পর ওয়াই এক্স কে চাপাতি দিয়ে নতুন করে আক্রমণ করতে উদ্যোগ গ্রহণ করেনি, এবং এই কারণে এক্স কর্তৃক দ্বিতীয় গুলি ছোড়ার কোনো সঙ্গত কারণ নাই। প্রথম গুলি খাইয়েই তো সে যায় অবস্থা, তাহলে দ্বিতীয় গুলি ছোড়ার তো কোনো কারণ নাই। যদি এমন হতো যে প্রথম গুলি খাওয়ার পরেও সে
ডিপ জলের মতো ধরেন সে কোপাইতে আসতেছে, তাহলে দেখেন যেহেতু এক্স এর আত্মরক্ষার অধিকার ছিল এবং এক্স যেহেতু প্রয়োজনের তুলনায় অধিক আঘাত করে ওয়াই কে হত্যা করেছে, সেহেতু দণ্ডবিধি 300 ধারার দ্বিতীয় অংশের দ্বিতীয় ব্যতিক্রম অনুসারে খুন বলে গণ্য নয় এমন নিম্ন নরহত্যার জন্য এক্স দণ্ডিত হবে। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, এটা রং নাম্বার ভাই। তো দেখেন, তো আমরা যেটা দেখতেছিলাম যে 300 ধারার দ্বিতীয় অংশের ব্যতিক্রম 2 অনুসারে খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় নরহত্যার জন্য এক্স দণ্ডিত হবে, বুঝেন কিনা? দণ্ডবিধির 99 ধারায় বলা হয়েছে আত্মরক্ষার উদ্দেশ্যে, আন্ডারলাইন করবেন, যতটুকু প্রয়োজন তার থেকে অধিক আঘাত করা যাবে না। মনে আছে কিনা? আঘাত যতটুকু, প্রতিঘাত ততটুকু। অন্যদিকে 300 ধারার দ্বিতীয় অংশের ব্যতিক্রম 2 বলা আছে যে ক্ষেত্রে অপরাধী সরল বিশ্বাসে, আন্ডারলাইন করবেন, সরল বিশ্বাসে সম্পত্তি বা শরীর রক্ষার্থে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে পূর্ব পরিকল্পনা ব্যতীত তার আত্মরক্ষার অধিকার অতিক্রম করে কোনো মৃত্যু সংগঠন করে, সেক্ষেত্রে এমন আত্মরক্ষার অধিকার প্রয়োগকারী ব্যক্তি খুন বলে গণ্য নয় এমন নিন্দনীয় হত্যার জন্য তাই হবে। এই জন্য সে সাজা পাবে 304 ধারায়। বলেন তো 304-এর সাজা কোনটা হবে? বেশি হবে না কম হবে? মানে যাবজ্জীবন কারাদণ্ড প্রথম ভাগে পাবে নাকি দ্বিতীয় ভাগে পাবে? আচ্ছা, যদি এখানে সে তো খুন করার মানে গুলি করছে, গুলির হত্যা প্রথম ভাগেই পাবে যাবজ্জীবন কারাদণ্ড, কারণ ওই যে আপনার অভিপ্রায় সহই তো করছে, অভিপ্রায় সহই করছে। 7 নম্বর প্রশ্ন আমরা বিস্তারিত পড়ছি, যখন প্রিলি পড়ি তখনই পড়ছি, এটা পড়ার দরকার নাই, এটা আমরা তখনই পড়ছি। মিথ্যা সাক্ষ্যদানও পড়ছি। আপনি চলে আসবেন, আমি বলি সেটা হচ্ছে যে 26 নম্বর পেজে চলে আসেন। 26 নম্বর পেজ, 10 নম্বর প্রশ্ন। 26 নম্বর পেজে 10 নম্বর প্রশ্ন। হ্যাঁ, আঘাত ও গুরুতর আঘাত, চলে যাবেন। আঘাত ও গুরুতর আঘাত পাইছেন? 10 নম্বর প্রশ্ন, 10। পরীক্ষায় প্রশ্ন আসে যে আঘাত ও গুরুতর আঘাতের সংজ্ঞা দাও। হুবহু আমরা ওই আইন পাঠে প্রিলি বইতে যা পড়ছি তাই আপনি এইভাবে বলে দেবেন যে যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির দৈহিক যন্ত্রণা, বৈকল্য, পীড়া ঘটায় সেটারে আঘাত বলে। আঘাতের সংজ্ঞা দিচ্ছে 319 ধারায়। শুধু আঘাত কোনো অপরাধ না, আঘাতটা স্বেচ্ছায় করলে অপরাধ 321। ঠিক আছে? আর গুরুতর আঘাত কয়টা? 8টা। ওই 8টা আপনি বলে দিবেন যে ইমাসকুলেশন, পুরুষত্বহীনকরণ, দৃষ্টিশক্তি নষ্ট করা, শ্রবণ শক্তি নষ্ট করা, অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, অঙ্গ বা গ্রন্থির স্থায়ী অনিষ্ট সাধন, হাড় বা দন্তভঙ্গ, মস্তক বা মুখমণ্ডলের বিকৃতি, আর এমন কোন বেদনা যা কয়দিন যাবত বেদনা দেয়। তাহলে আঘাত বা গুরুতরের সংজ্ঞা একই। এবং আপনি যদি শাস্তির কথা বলেন, আঘাতের শাস্তি বলছিল কত কত ধারায় বলেন তো? 323, আর যদি অস্ত্র সহ করে 324। গুরুতর আঘাতের সংজ্ঞা দিচ্ছে 320, বাট গুরুতর আঘাত ভলেন্টারি করলে, ইচ্ছাকৃত ভাবে করলে অপরাধ 322। শাস্তি বলছিল 325, আর মারাত্মক কষ্ট সহ করলে কত? 326। আর 26 কত বলছে যে 2 চোখ উপড়ায় ফেলানো, অ্যাসিড জাতীয় পদার্থ দ্বারা 2 চোখ নষ্ট করা, মুখমণ্ডল নষ্ট করা, তাহলে সেটা শাস্তিযোগ্য অপরাধ 326 ক। সো এটাও ওই একই কথা, হুবহু তাই, ব্যতিক্রম কিছু নাই। আর 34, 35, 30 মনে আছে? ওই যে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা, তারপরে আপনার সরকারি কর্মচারীদের বাধা দেওয়া, সব হুবহু তাই, প্রিলির যা তাই। সো আপনি পড়লেই একবার সব আপনার চোখের সামনে ধরা দিবে। যেটা পরীক্ষায় আসে সেটা হলো 326। আর এটা দেখেন 28 নম্বর পেজে, 28 নম্বর পেজে 326 এবং 26 ক ধারার ভিতর পার্থক্য আসে, যে 326 আর 326 কর মধ্যে পার্থক্য কি। একটু পড়ি, দেখেন। দণ্ডবিধির 326 ধারায় অপরাধ সমূহ আন্ডারলাইন করে, ছুরির আঘাত, কোনো কিছু কাটার যন্ত্র, আগুন, উত্তপ্ত বস্তু, বিষ, ক্ষয়কারক পদার্থ, বিস্ফোরক দ্রব্য বা প্রাণীর মাধ্যমে করা হয়। অপরদিকে 326 ক করা হয় কিসের মাধ্যমে? 26 ক আসলেই অ্যাসিড। 26 ক আসলেই কি? অ্যাসিড। কোন কালারের অ্যাসিড বিকাশ স্যার? কোন কালারের অ্যাসিড? আচ্ছা জি, দেখেন। তারপরে দেখেন 2 নাম্বার প্রশ্নটা,
326 দ্বারা ইচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদান করা হয় নাকি, আর 26 ক দ্বারা ইচ্ছাকৃতভাবে দুই চোখ উপড়ানো বা দুই চোখ নষ্ট করা বা মুখমণ্ডল মাথা কি করা হয়, বিকৃত করা হয়। 3 নাম্বার দেখেন 326 ধারার অধীনে ব্যবহৃত হাতিয়ার মৃত্যু ঘটতে পারে, অ্যাকচুয়ালি 326 ধারায় মৃত্যুও ঘটতে পারে, কিন্তু 326 ক ধারায় দেখেন 326 ক ধারায় ব্যবহৃত অ্যাসিডের মৃত্যুর সম্ভাবনা তুলনামূলক কম। মানে আপনার অদ্ভুত লাগলেও কথা সত্য, 26-এর সর্বোচ্চ শাস্তি কিন্তু যাবজ্জীবন, আর 26 কতে সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড, কিন্তু 26-এর অপরাধে অনেক সময় মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু 26 ক যদিও শাস্তি বেশি, কিন্তু এই জায়গায় অ্যাসিড নরমালি দিলে কিন্তু কারো মৃত্যু কি হয় না, বুঝতে পারছেন। 4 নাম্বার দেখেন এক চোখ উপড়ানো হলে 326 নাকি, আর দুই চোখ উপড়াইলে 326 ক, 3 চোখ উপড়াইলে দেখেন 326 ধারা অপেক্ষাকৃত কম মারাত্মক প্রকৃতির অপরাধ, যেহেতু শাস্তি 326 ক ধারা থেকে এই ধারা শাস্তি কম, অপরদিকে 326 ক ধারা 326 ধারা থেকে অপেক্ষাকৃত গুরুতর প্রকৃতির অপরাধ, যেহেতু এই ধারা শাস্তি সর্বোচ্চ শাস্তি কি মৃত্যুদণ্ড। তারপরে আপনি দুইটা শাস্তি বলে দিলেন, এটার শাস্তি এই, ওটার শাস্তি ওই। পরের প্রশ্নটা দেখেন 11 নাম্বার, অবৈধ বাধা অবৈধ আটক, প্রিলিমিনারি বইতে হুবহু যা আছে তাই। এই লোক অবৈধ বাধা কারে বলে, রুবেল সাহেব, রুবেল ফকির বলেন অবৈধ বাধা কারে বলে। স্যার যদি কোনো ব্যক্তি তার গতির মানে যাইতে বাধা দেওয়া হয় বা গতি পরিবর্তন করা হয়, তারপরে আপনার না, হচ্ছে না। একদিক থেকে কথা বলো। কোন দিক, পূর্ব দিক না পশ্চিম দিক? না, স্যার, যেকোনো একদিক থেকে। যেদিকে যাওয়ার আইনগত অধিকার আছে সেই দিকে যেতে না দিলে সেটাকে বলে কি অবৈধ বাধা। আর অবৈধ বাধা আমি এইভাবে বলবো যে যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তিকে যেদিকে যাওয়ার তার আইনগত অধিকার আছে সেই দিকে যেতে তারা বাধা দেয়, এটা বলে কি অবৈধ বাধা। তারপরে বলবো যে অবৈধ বাধা সাধারণত বেসরকারি স্থল বা জলপথে হয় না। অবৈধ বাধার সংজ্ঞা দিয়ে দিলাম, আমার দণ্ডবিধিতে যখন সংজ্ঞা দিব উপাদান লেখা ইজি, আমি সংজ্ঞা দেওয়ার সাথে সাথে অবৈধ বাধার উপাদান লিখবো। উপাদান কি, বাধা দিবে কয় দিক থেকে, সেই দিকে যা তার আইনগত অধিকার থাকতে হবে। 3 নম্বরে লিখবো অবৈধ বাধা কখনো সরকারি মানে সরকারি জায়গায় হয়। 4 নম্বরে দেবো অবৈধ বাধা বেসরকারি স্থলপথ বা বেসরকারি জলপথে হয় না। বুঝতে পারছেন? এই যে দেখেন অবৈধ বাধা অবৈধ আটকের পার্থক্য কি বা কি বিস্তারিত এগুলা পড়লাম না। আর অবৈধ আটক যেটা এটা সংজ্ঞায়িত করেছে 340 ধারায়, কয় দিক থেকে বাধা, সকল দিক থেকে। কয় দিক থেকে, সকল দিক থেকে যদি বাধা দেয় সেটা হয় অবৈধ আটক। অবৈধ আটক মনে রাখবেন এটা সরকারি জায়গায় হয়, এটা কি বেসরকারি জায়গায়ও হয়। শাস্তি আলোচনা করছে 41, 42, 43, 44। 41-এর জি ওই যে এসে গেছেন। তা হুবহু প্রিলিমিনারির ভাই আমরা আপনি এখানে চলে আসেন 30 নাম্বার পেজে, 30 নাম্বার পেজে সবার উপরে। ইচ্ছাকৃতভাবে একটি ব্যক্তি মালিকানার গাড়িকে বাধা দেয়, যাতে 4 জন ব্যক্তি ভ্রমণ করেছিল, বাধা দিছে। বুঝতে পারছেন? কয়জন ব্যক্তি ভ্রমণ করছিল? 4 জন ব্যক্তি। বলেন তো এটা বাধা না আটক? গাড়িটারে কি কোনো জায়গায় আটকায় রাখছে? কোন জায়গায় কিন্তু আটকায় রাখে নাই, শুধু শুধু বাধা দিছে। তো এটা অ্যাকচুয়ালি রংফুল রেস্ট্রেইন, রংফুল রেস্ট্রেইন। তাহলে 339 দ্বারা সংজ্ঞায়িত অপরাধ শাস্তি কত দাঁড়ায়? 341। এই যে দেখেন বিচার্য বিষয় পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম ও সর্বোচ্চ সাজা উল্লেখ করতে হবে। আইনগত পর্যালোচনা দেখেন আলোচ্য অংশে দণ্ডবিধি 1860-এর 339 ধারার অধীন বর্ণিত অবৈধ বাধাদানের অপরাধ সংঘটিত হয়েছে, কারণ অবৈধ বাধাদানের নিম্নোক্ত বৈশিষ্ট্য এর মধ্যে আছে। কি কি? কোনো ব্যক্তির কোনো দিকে যার অধিকার রয়েছে তাকে সেদিকে যেতে বাধা প্রদান করা, এবং বাধা প্রদান করতে হবে কি ইচ্ছায় বা স্বেচ্ছায়। অর্থাৎ আলোচ্য অংশে এসব উপাদান বিদ্যমান, তাই এখানে 339 ধারার অধীন অবৈধ বাধাদানের অপরাধ সংঘটিত হয়েছে, যা 341 ধারা অনুযায়ী কি অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। তাহলে সর্বোচ্চ সাজা যদি আমরা দেখি যে 341 ধারায় সাজা কত? 1 মাস বিনাশ্রম কারাদণ্ড বা 500 টাকা অর্থদণ্ড বা উভয়।
দ্বিগুণ করে। তো এবং কেটে লেখেন বা 500 টাকা। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, সর্বোচ্চ শাস্তির কথা মানে সর্বোচ্চ শাস্তি তার এটা হতে পারে আর কি, বুঝতে পারছেন? যদি সর্বোচ্চ শাস্তি দেয় তাহলে সর্বোচ্চ শাস্তি দিতে পারে 1 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং সেই সাথে কত টাকা, 500 টাকা। পরেরটা দেখেন, এক্স জেড কে একটি উঁচু দেয়াল ঘেরা জায়গায় যেতে বাধ্য করে এবং তালাবদ্ধ করে রাখে, মানে কি রাখছে, সব দিক দিয়ে বাধা দিছে, হয়ে গেল কি আটক। আটক। ফলে যে উক্ত দেয়ালে নির্দিষ্ট সীমার বাইরে যেতে বাধাগ্রস্ত, এক্স কি অপরাধ করতে, অবৈধ বাধা না অবৈধ আটক বলে, আটক। এর সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? তাহলে এটা এই জায়গা কোন ধারায় সংজ্ঞায়িত অপরাধ করতে, 340, আর শাস্তিযোগ্য অপরাধ 342 ধারায় 1 বছর 1000, 1 বছর 1000। 343-এ বলছে যদি 3 বা ততোধিক দিনের জন্য আটক রাখে শাস্তি 2 বছর। 44-এ বলছে 10 বা ততোধিক সাজা কত, 3 বছর। 45-এ বলছে যে রিট অনুযায়ী তাকে যদি ছাড়ার নির্দেশ পাওয়ার পরও যদি আটকে রাখে তাহলে অবৈধ আটকের সাজা প্লাস কত, 2 বছর। মনে আছে? আচ্ছা আমরা পরের প্রশ্নটা দেখি। দেখেন দেখেন এ এমন ভাবে জেড এর দিকে মুষ্টি পাকায় যাতে জেড এর বিশ্বাস করার কারণ জন্মায় যে এ তাকে মারতে উদ্যত হয়েছে। উদ্যত শব্দটা বলতেন, মুষ্টি পাকাইছে, তোর কিন্তু দেবানি এই ধরনের কথা দেব, কিন্তু আক্রমণ করছে, অ্যাসল্ট, মনে আছে? ঘুষি যদি দিয়ে ফেলতো তাহলে হতো তো ক্রিমিনাল ফোর্স এর আগে বা ব্যাটারি, মনে আছে? এর আগের স্টেপ যেটা, এটা কি অ্যাসল্ট। তাহলে অ্যাসল্টের সংজ্ঞা দিচ্ছে 351-তে, শাস্তি বলছে 352-তে। 3 মাস 500 টাকা বোধহয় আছে, 3 মাস 500 টাকা পেরে যাবেন, সব সোজা আছে। চুরি, দস্যুতা, ডাকাতি এগুলা আসলে আমরা রিসেন্টলি পড়ছি, এগুলা আসলে ওইভাবে আলোচনার কিছু নাই। চুরির সংজ্ঞা এইভাবে দিয়ে দিবেন যে হুবহু আইন পাঠে যা আছে তাই একটু একবার রিডিং করলে আপনি পারবেন। চুরির সংজ্ঞা এইভাবে দিবেন, যদি একজন ব্যক্তি, আপনি পেনাল কোডের সকল সংজ্ঞা নিজের ভাষায় দিবেন, নিজের ভাষায় দেওয়ার পর ওই সংজ্ঞা থেকে উপাদান বের করবেন। কেমনে? যে যদি একজন ব্যক্তি আর একজন ব্যক্তির দখল থেকে অস্থাবর সম্পত্তি ওই ব্যক্তির সম্মতি ছাড়া অসাধুভাবে একটু হলেও স্থানান্তর করে তাহলে সেই ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে। সংজ্ঞা শেষ। এবার উপাদান আসি। দেখেন চুরির ক্ষেত্রে কি সে নিতে হবে, দখল থেকে নিতে হবে। কি সম্মতি ছাড়া, সম্মতি ছাড়া কোন ধরনের সম্পত্তি, অস্থাবর সম্পত্তি। কোন উপায়ে, অসাধু উপায়, একটু হলেও কি করছে। তাহলে যা আমি সংজ্ঞা লিখলাম তাই হচ্ছে আমার কি উপাদান। এরপর আমি একটা উদাহরণ দিয়ে দেবো যে দেলোয়ার রুবেলের মোবাইল নিয়ে গেছে রুবেলের সম্মতি ছাড়া, তাহলে দেলোয়ার কি করেছে বলে গণ্য হবে, চুরি করেছে বলে গণ্য হবে। এই তো বুঝতে পারছেন। তাহলে চুরির শাস্তি 379, তারপরে 80, 81, 82 তো জানেন। আর চাঁদাবাজি তো ভয়টা কি দূরবর্তী, আর দস্যুতায় ভয়টা কি তাৎক্ষণিক। বা চুরি বা বলপূর্বক গ্রহণের ক্ষেত্রে যখন মৃত্যু, আঘাত বা বেআইনি বাধা দেয়, এগুলোর উদ্যোগ নেয় অথবা কি তাৎক্ষণিক ভীতি সৃষ্টি করে, তখন এই চুরি বা বলপূর্বক গ্রহণ হয় দস্যুতা হয়ে যায়। দস্যুতা যখন 5 জন ব্যক্তি করে তখন হয়ে যায় কি। তো আপনি পেনাল কোডে সবসময় প্রস্তুত থাকবেন একটার সাথে আরেকটার পার্থক্য করতে। ধরেন চুরির সাথে যে বলপূর্বক গ্রহণেরই পার্থক্য আসবে তা না, চুরির সাথে খুনের পার্থক্য দিতে পারে, চুরির সাথে জালিয়াতির পার্থক্য দিতে পারে, চুরি আর সাথে মানহানির পার্থক্য দিতে পারে। পারবো না করতে, সংজ্ঞাগত, ধারাগত, ইংরেজি প্রতিশব্দগত, শাস্তিগত, উপাদানগত, লঘুতর অপরাধ নাকি গুরুতর অপরাধ, উদাহরণগত, বৈশিষ্ট্যগত, সব পার্থক্য কিন্তু হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে রিডিং পড়লে আপনি পেরে যাবেন। এখন এখানে পরের পেজটায় আসেন, 32 নম্বর পেজের শুরুতে আসেন। দেখেন চোরাই মাল লেখা আছে, চোরাই মাল। মাসুদ, চোরাই মাল কয় ধরনের অপরাধ করলে সেটা চোরাই মাল বলে গণ্য হতে পারে? কয় ধরনের, কি কি বলেন? তারপরে অপরাধ, বল প্রয়োগ, দস্যুতা, আর অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, অপরাধমূলক বিশ্বাসঘাতকতা, প্রতারণা, ডাকাতি। এখন আমারে দেখেন রিটেন পরীক্ষায় প্রশ্ন আসে যে কোনো ব্যক্তি কি যে চুরি করেছে তার বিরুদ্ধে কি আপনার 379 এবং 411 ধারায় চার্জ গঠন করা যাবে কিনা। যে চুরি করছে তার বিরুদ্ধে কি চুরির অপরাধ এবং চোরাই মাল গ্রহণের একই সাথে চার্জ গঠন করা যাবে কিনা। দেখেন আমি যদি এই মোবাইলটা চুরি করি তাহলে আমার কাছ থেকেই তো পুলিশ এই মোবাইলটা উদ্ধার করছে। এখন পুলিশ কি আমার বিরুদ্ধে 379-র সাথে সাথে
411 ধারার মামলা দিতে পারবে কিনা? আমি চুরি করলে আমার কাছেই তো মোবাইল থাকবে, এটাই স্বাভাবিক, বুঝতে পারছেন? কিন্তু আমি চুরি করার পরে মোবাইলটা যদি রুবেলের কাছে বিক্রি করতাম বা রুবেল দখলে রাখছে, রুবেলের কাছ থেকে উদ্ধার করলে, তাহলে রুবেলের কাছ বিরুদ্ধে আসতো 411, আমার বিরুদ্ধে আসতো কত? 379। বুঝতে পারছেন? এটাই পেরে যাবেন, একবার পড়লে পেরে যাবেন। তারপরে কোনো বিষয় না বুঝলে আমরা জানাই। দণ্ডবিধি অ্যাকচুয়ালি ওই আমরা আইন পাঠে যা পড়ি হুবহু তাই, এবং এই জায়গায় আলাদা করেও কিছু লেখা লাগে না। এই ধরনের প্রশ্নে দণ্ডবিধি আসে হলো এমন ধরনের প্রশ্ন, একটা হলো প্রবলেমেটিক প্রশ্ন আসে, আর আসে পার্থক্য, যে অমুকের সাথে অমুকের পার্থক্য, অমুকের সাথে অমুকের পার্থক্য। পঁয়ত্রিশ নাম্বার পেজের মাঝে চলে আসেন, 35 নাম্বার পেজের মাঝে। দেখেন, এ তার নিজের ব্যবহারের উদ্দেশ্যে একটি নৌকা তৈরি করার জন্য বিয়ের জমিতে তার সম্মতি ব্যতীত একটি গাছ কেটে ফেলে। গাছ যতক্ষণ পর্যন্ত ভূমির সাথে ছিল কি ছিল? যখনই কেটে ফেললো তখন কি হয়ে গেল? দা পেনাল কোডের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অপরাধের নাম ও সর্বোচ্চ। তাহলে আমি এই জায়গা বিচার্য বিষয় হলো এ কোন অপরাধ করেছে তা আলোচনা করতে হবে। আপনি বলবেন যে চুরির সংজ্ঞা দিবেন, তারপরে বলবেন যে যেহেতু চুরির ব্যাখ্যায় বলা আছে যে যতক্ষণ পর্যন্ত গাছ মাটির সাথে আছে স্থাবর সম্পত্তি, কেটে গেলে কি অস্থাবর, যেহেতু সে মানে নৌকা তৈরির জন্য অসাধু উপায় গাছটা কাটছে, সেই জায়গা দণ্ডিত হবে কিসের জন্য? চুরির জন্য। 379 ধারায় সাজা কত? 3 বছর। এই তো কথা, এইগুলাই। পরেরটা দেখেন, একটি মামলায় একজন অভিযুক্তের বিরুদ্ধে পেনাল কোডের আন্ডারলাইন করেন 379 ও 411 ধারায় চার্জ গঠিত হয়। 379 হলো চুরির শাস্তি, 411 হলো কি? চোরাই মাল গ্রহণের শাস্তি। অভিযুক্তের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়, বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তাকে আন্ডারলাইন করবেন 379 ধারায় 2 বছর সশ্রম কারাদণ্ড এবং 411 ধারায় 6 মাসের সশ্রম কারাদণ্ড দিলেন। উক্ত কারাদণ্ড সঠিক হয়েছে কিনা? যদি উনি যে জিনিস চুরি করছে সেই জিনিসই উনার কাছ থেকে উদ্ধার করে থাকে, তাহলে তাকে 411 ধারায় শাস্তি দেওয়া বৈধ হয় নাই। আর উনি যে জিনিস চুরি করছে সেই জিনিস ছাড়া যদি অন্য কিছু উদ্ধার করে থাকে, তাহলে শাস্তি দেওয়া বৈধ হয়েছে। এগুলা একবার এমনি পড়লেই পারবেন ইনশাল্লাহ, এই টাইপের। 10 নাম্বার প্রশ্নটা দেখেন, মানে পরেরটা দেখেন। 10 জন ডাকাত মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে ইব্রাহিম মাস্টারের বাড়িতে ডাকাতি করে। ডাকাতির সময় বাড়ির ছেলে মেয়েদের গায়ে হাত না দেওয়ার জন্য ইব্রাহিম মাস্টার ডাকাতদের অনুরোধ করে। ওই সময় ডাকাত সর্দার বন্দুক দিয়ে ইব্রাহিম মাস্টারকে গুলি করে হত্যা করে। তারপর ডাকাত দল লুণ্ঠিত মালামাল নিয়ে চম্পট দেয়। বিচারের সময় আপনি ডাকাতদের বিরুদ্ধে কিভাবে পৃথক চার্জ গঠন করবেন? আপনার উত্তরের অনুকূলে কারণ দর্শান। মানে এটা অ্যাকচুয়ালি এখানে আমরা কোন ধারায় দণ্ডিত হবে বলেন তো? কত ধারায়? 393। কি হবে? খুন সহ ডাকাতি। যেহেতু একজন খুন করছে সবাই সমানভাবে দায়ী হবে। এবং এই জায়গা কি 34 লাগবে? 34 লাগবে। তো একবার আপনি রিডিং করলেই পারবেন। দেখেন পরেরটা দেখেন, কয়েকজন ডাকাত কয়ের বাড়িতে ডাকাতি করে, সেই সময় ক বাধা দিলে খ ব্যতীত অন্য ডাকাতগণ ক কে হত্যা করতে উদ্যত হয়। খ তাদের নিষেধ করে। খ ও ডাকাত, সে বলতেছে ভাই ওরে হত্যা করো না, কিন্তু অন্য ডাকাতগণ শেষ পর্যন্ত ক কে হত্যা করে। এখানে খ এর শাস্তি কি হবে বলেন? সে যতই নিষেধ করুক সবাই কি সমানভাবে দণ্ডিত হবে। কত ধারায়? 300। কিন্তু আপনারা সব জানেন, দেখছেন। পরেরটা দেখেন, কে এল এম এন ও এবং পি কয়জন মোট? 6 জন। একটি বাড়িতে ডাকাতি করা গেলে বাড়ির মালিক আর কে খুন করে, তবে লোকজনের চিৎকারে ডাকাত দল কোনো মালামাল নিতে পারেনি। তাদের ফৌজদারি দায় কি? মালামাল নিতে পারুক বা না করুক, খুন করলেই খুন সহ ডাকাতি। বুঝতে পারছেন? মালামাল নিলেও খুন সহ ডাকাতি, না নিলেও কি খুন সহ ডাকাতি। পরেরটা দেখেন, এ মহাসড়কে জেটকে পিস্তল হবে, পিস্তল দেখিয়ে তার টাকার ব্যাগ দাবি করে, ভয় দেখাইয়া তাৎক্ষণিক ভয় দেখাই নিচ্ছে।
যে উক্ত ব্যাগটা দিতে বাধ্য হয় কি করছে, ছিনতাই বা দস্যুতা, ছিনতাই বা দস্যুতা। যদি রাত্রে বেলায় করে মহাসড়কে তাহলে সাজা 14 বছর সশ্রম, আর যদি এমনি সময় করে 10 বছর সশ্রম। বুঝতে পারছেন? পরেরটা দেখেন, ক নির্দিষ্ট অবস্থায় খকে ধরে রেখে প্রতারণামূলক ভাবে ক্ষয়ের সম্মতি ব্যতি রেখে তার পোশাকতে টাকা ও রত্ন নিয়ে নেয়। এই কাজ করার জন্য ক ইচ্ছাকৃতভাবে খকে অন্যায়ভাবে নিয়ন্ত্রণ করে, ক কোনো অপরাধ করেছে কিনা। ওই যে আপনার যদি জোরপূর্বক টাকা পয়সা নিয়ে থাকে তাহলে করছে কি, দস্যুতা। এই রিডিং করলেই বুঝে যাবেন। প্রতারণা হুবহু তাই। এই প্রতারণার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা হচ্ছে আমাদের না, প্রতারণার আগে দেখেন ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্ট, বিশ্বাসভঙ্গ আত্মসাৎ, জানেন তো বিশ্বাসের সম্পর্ক থাকার পরে যদি ভঙ্গ করে সেটা কি, বিশ্বাসভঙ্গ। তো এগুলা ওই মোটামুটি প্রিলিতে যা করছেন হুবহু তাই, এর বাইরে 2-4 কথা বেশি কিছুই লেখা নাই, একবার পড়লেই আপনি পারবেন। ছদ্মবেশে প্রতারণা আছে কততে, 416। শাস্তি কততে, 419, 419। 40 নম্বর প্রশ্ন, 40 নম্বর পেজে আসেন। আরে বাবা, খালি আব্বা মাই কয় নাই। মাসুদ শুরু করেন নাই কোনো এবার? দেখেন এটা গুরুত্বপূর্ণ ভাই, দেখেন ক খ গ ঘ এবং উমা ডাকাতি সংগঠন করছে। ডাকাতি করছে কয়জন, কয়জন বলেন? ডাকাতিতে চুরি হওয়া দ্রব্যাদির মধ্যে ক্ষয়ের দখল থেকে একটি মোবাইল ফোন, চয়ের দখলে একটি স্বর্ণের হার উদ্ধার করা হয়েছে। ডাকাতিতে চুরি মানে ডাকাতির সময় যা নিছে সেটাও বলতেছে। চ হারটি চুরি হওয়া দ্রব্য জেনে ক্ষয়ের নিকট থেকে গ্রহণ করেছে। মানে চ কিন্তু ডাকাত দলের সদস্য না, বাট সে ডাকাত দলের কাছ থেকে একটা হার কিনছে। বুঝতে পারছেন? তাহলে এক্ষেত্রে ওই 6 জনের বিরুদ্ধেই 395 ধারায় এবং 412 ধারায় চার্জ গঠন করছে। এটা সঠিক কিনা? সঠিক না। 5 জন করছে ডাকাতি, 5 জন করছে ডাকাতি, আর ওই যে সোনার হার যে নিছে সে তো ডাকাতের কাছ থেকে নিছে, এই কারণে তার বিরুদ্ধে হবে 412, আর অন্যান্য সবার বিরুদ্ধে হলো 395 ডাকাতি। বুঝতে পারছেন? বুঝেন নাই বোধহয়। ধরেন আমরা 5 জনে ডাকাতি করলাম, এখন আমাদের একজনের কাছ থেকে শেখর সাহেব একটা সোনার হার কিনছে। শেখর সাহেব জানে যে আমরা ডাকাতি করে আনছি, তারপরে উনি অনেক কিনছে। তাহলে এখানে আমাদের বিরুদ্ধে চার্জ গঠন হবে 395 ধারায়, আর শেখর সাহেবের বিরুদ্ধে কিন্তু 395 আসবে না, উনি কত 400। বুঝতে পারছেন? পড়লে বুঝবেন, বাসায় গিয়ে রিডিং করে ফেলবেন। আচ্ছা, তানভীর এই যে কি আনছেন, এগুলো কি ঠান্ডা হয়ে যাবে নাকি আবার? আচ্ছা তাহলে একটু পরেই খান। দেখেন ভাই, এখানে একটা প্রশ্ন আছে 41 নম্বর পেজে, 41 নম্বর পেজে রহিম ও ফরিদ পরস্পর বন্ধু, এটা একটু দেখেন। পাইছেন? রহিম ও ফরিদ পরস্পর বন্ধু, এটা পাইছেন? পাইছেন সবাই? রহিম ও ফরিদ পরস্পরের বন্ধু। 10 বছর যাবত অংশীদারি ব্যবসায় এক পর্যায়ে হিসাব না দেওয়ার জন্য রহিম ফরিদের বিরুদ্ধে 406, 420 মামলা করছে। মানে 2 বন্ধু একসাথে ব্যবসা করে, তো একজন হিসাব দেয় নাই, মানে বেশ কয়েকদিন ব্যবসা করছে হিসাব দেয় নাই, হিসাব না দেওয়ার কারণে তার বিরুদ্ধে 406, 420 মামলা করছে। এখন যার বিরুদ্ধে 406, 420 মামলা করছে তার প্রতিকার কি, সে আপনার উকিল হিসেবে রাখছে। এখন আপনি তার বিরুদ্ধে কি করবেন, মানে তার পক্ষে কি করবেন, বুঝতে পারছেন? ধরেন রহিম এবং ফরিদ 2 জন ব্যক্তি। এখন রহিম মামলা করছে কার বিরুদ্ধে, ফরিদের বিরুদ্ধে। বলতেছে যে ফরিদ দীর্ঘদিন যাবত আমার ব্যবসার কোনো হিসাব নিকাশ দেয় না, এই জন্য রহিম মামলা করছে 406, 420। আগে আমরা একটু মনে করি, শুনেন 406 কি আছে, ক্রিমিনাল ব্রেস অফ ট্রাস্টের সাজা।
যদি কেউ অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে, যার সাথে আমার বিশ্বাসের সম্পর্ক ছিল, পরে কোনো জিনিস আত্মসাৎ করছে, তাহলে এই জায়গায় সে তো হিসাব দেয়নি, আত্মসাৎ করছে তাকিয়ে আছে না। আর 420 হলো প্রতারণা করে যদি মূল্যবান জামানত নিয়ে নেয়, কিন্তু এই জায়গায় কি ফরিদ কি প্রতারণা করছে? করে নাই। তাহলে একটা জায়গায় 406 420 এর মামলা কি হয় না? বুঝতে পারছেন? কারণ আমাদের উচ্চ আদালতের নজিরে আছে পার্টনারশিপ ব্যবসায় যদি একজন আর একজনকে হিসাব না দেয়, তার মানে এই না যে সে আত্মসাৎ করছে, বা তার মানে এই না সে প্রতারণা করছে। সো এই ক্ষেত্রে 406 420 এর মামলা কি হয় না। বুঝতে পারছেন? এখন ফরিদ আসছে আপনার কাছে, যে আপনি আইনজীবী হিসেবে ফরিদের পক্ষে কি করবেন। দেখেন আমরা একটু পড়ি, দেখেন আইন অনুক পর্যালোচনা পড়ি। ফরিদের বিরুদ্ধে দেখেন, এই ফরিদের বিরুদ্ধে 406 420 এর ধারার মামলাটি রক্ষণীয় নয়, তাই মামলাটি বাতিল করার জন্য ফরিদকে ফৌজদারি কার্যবিধির আন্ডারলাইন করবেন 561 ক ধারা অনুযায়ী হাইকোর্টে আবেদন করার পরামর্শ প্রদান করা যায়। 561 তে কি আছে? ফৌজদারি কার্যবিধি 561 ক বলেন। Inherent power of the High Court Division। দেখেন নাসিরউদ্দিন মাহমুদ আন্ডারলাইন করেন, নাসিরউদ্দিন মাহমুদ বনাম মুমতাজউদ্দিন আহমেদ এই মামলায় বলছে, কি বলছে দেখেন, যে অংশীদারি ব্যবসায় হিসাব না দেওয়া 405 ধারায় অপরাধজনক বিশ্বাসভঙ্গের মধ্যে পড়ে না। কোন অংশীদারকে হিসাব প্রদান না করার জন্য বা যে ক্ষেত্রে হিসাব দেওয়া হয়নি সেক্ষেত্রে অন্য অংশীদার তার লভ্যাংশ তুলে নিলে দণ্ডবিধি 406 ধারায় উক্ত অংশীদারকে অভিযুক্ত করা যায় না। এক্ষেত্রে 406 ধারায় ফরিদের বিরুদ্ধে মামলা চলে না, এবং অর্থ মামলাটি 561 ক ধারা অনুযায়ী বাতিল হবে। যেহেতু চলে না, সেহেতু এই মামলাটা আমি বাতিলের আবেদন করব। কোথায়? হাইকোর্ট বিভাগে। উপরের মামলা রেফারেন্স অনুযায়ী যদি অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগ রক্ষণীয় না হয়, তাহলে 420 ধারার প্রতারণার অভিযোগও কি রক্ষণীয় নয়। সিদ্ধান্ত সুতরাং কি হবে বলেন, যে আমার মামলা রক্ষণীয় নয়, তার 561 ক ধারায় কোয়াশমেন্টের কি করব? আবেদন করব। পরেরটা দেখেন, একদিন প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন 418 ধারা, মনে আছে? দেখেন কোন পরের প্রশ্নটা দেখেন, কোন লাভ না করলেও এ বি সি ডি এবং ই পদ্মা ব্যাংকের পরিচালকগণ জমার টাকা হতে ডিভাইডেন্ড বা ব্যবসার লভ্যাংশ, এটা আন্ডারলাইন করে, ডিভাইডেন্ড মানে কি? ব্যবসার লভ্যাংশ প্রদান করে জমা দানকারীদের বেআইনিভাবে ক্ষতি সাধন করে। পরিচালকগণের দায়িত্ব আলোচনা করুন। মানে এই জায়গা পরিচালক হতে 5 জন, এ বি সি ডি এবং ই। তারা এই ব্যাংকে কোনো লাভ হয় নাই, বরং তারা গ্রাহকের টাকা থেকে এই লভ্যাংশ ব্যাংকের অন্যান্য যারা আছে তাদেরকে দিয়ে দিছে। বুঝতে পারছেন? তাহলে এই জায়গায় তারা কোন অপরাধ করছে? নরমালি হচ্ছে যে যখন লাভ করবে তখন লভ্যাংশ দিবে, কিন্তু লাভ না করলে তো আর লভ্যাংশ মানুষের ব্যাংকের টাকাতে তো আর দেওয়া যাবে না। সো এই জায়গায় সে 418 ধারার অপরাধ করছে। এই যে কেমনে দেখি, দেখেন আইন অনুক পর্যালোচনায় আসি, দেখেন এবিসিডি এবং